আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো সবাই? সো প্রথমে আমাকে একটু জানাও যে তোমরা ক্লাসের প্রথমেই একটা বাধা। ওকে, ঠিক আছে, আসেন। তাহলে ব্যাপারটা হচ্ছে, তাহলে আমরা পড়ে আসি। দেখো, তাহলে ব্যাপারটা হচ্ছে স্বরের বা স্বরের পরে ও বা ও থাকলে দুইটা মিলে ও হয়। স্বরের বা স্বরের পরে ও বা ও থাকলে দুইটা মিলে কি হয়? দুইটা মিলে ও হয়। আমরা হচ্ছে ওই পর্যন্ত দেখেছিলাম, এই যে দৈনিক, হিতৈষী, তারপর হচ্ছে দ্বৈপায়ন, এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ আমরা লাস্ট ক্লাসে আলোচনা শেষ করেছি। এখানে কনসেপ্টটা কি ক্লিয়ার? এখন আমরা আলোচনা করবো হচ্ছে এই জায়গাটায় স্বরে এবং স্বরের পরে ও বা ও থাকলে দুইটা মিলে ঔকার হয়। ঠিক আছে, এই পর্যন্ত এই জায়গাটাতে আমরা হচ্ছে শুরু করব। চলো আমরা শুরু করি, আসো এই জায়গাটাতে চলো আমরা শুরু করি। তাহলে ব্যাপারটা হচ্ছে স্বরে বা স্বরের পরে ও বা ও থাকলে ও হয়, কিন্তু আমরা তো এভাবে শিখবো না। আমরা কিভাবে শিখবো? যদি শব্দের মাঝখানে ঔকার থাকে তাহলে এই বিচ্ছেদটা কি হয় আমরা এটা শিখবো। তো চলো আমরা দেখে ফেলি। ধরো আমি যদি বলি, এটাতেও কিন্তু তোমাদের অনেকের কনফিউশন আছে, ভালো করে খেয়াল করো। ধরো আমি যদি বলি মহৌষধ, খেয়াল করো, আমি যদি বলি মহৌষধ আর আরেকটা বললাম মহৌষধি, খেয়াল করো, একটা বললাম মহৌষধ আরেকটা বললাম মহৌষধি। এবার যদি প্রশ্ন করা হয় মহৌষধ শব্দের সন্ধি বিচ্ছেদ কি আর মহৌষধি এর সন্ধি বিচ্ছেদ কি, খেয়াল করো, এখানে বলা হয়েছে ঔকার আছে, তাহলে ঔকারের জায়গাটা তুমি ভেঙে ফেলো। ঔকার জায়গাটা ভেঙে ফেললে কি হবে? দেখো, মহৌ, মহৌ, তাহলে হয়ের পরে ঔকার আছে, তাহলে এই যে হয়ের পরে ঔকার আছে, তাহলে হ পর্যন্ত আমি একসাথে লিখে ফেললাম মহ, আর তারপরে লিখে ফেললাম হচ্ছে স আর ধ, দ্যাটস ইট। আবার এখানেও আমি লিখে ফেললাম কি মহ যোগ স আর ধি, ধৈর্যিকার ধি। তাহলে এইটা হচ্ছে আমার বিশ্লেষণ। এখন আমরা জানি যেখানে উকার বসে সেখানে উকার জায়গাটা ভেঙে ফেললে প্রথম শব্দ শেষে অ বা আ বসে, দ্বিতীয় শব্দের শুরুতে ও বা ও বসে। এখন দেখো এখানে মহ শব্দে এখানে মানে আলটিমেটলি মানে অর্থ আছে কি নাই? মহাশব্দের কোনো অর্থ নাই, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আকার হবে, তার মানে এটা হবে মহা। ঠিক আছে, আর এখানে দেখো এটা হচ্ছে আকার হবে। এখন এখানে তাহলে কি হবে? এখানে কি ও হবে না ও হবে? তুমি চিন্তা করো কোনটা দিলে অর্থ হয়। দেখো এখানে ও দিলে অর্থ হয়, তার মানে মহাযোগ ঔষধ। ও দিলে অর্থ হয়? হয় না। সো তার মানে এখানে ও দিলে অর্থ হয়, সো মহাযোগ ঔষধ, এইটা হচ্ছে তার মানে কারেক্ট অ্যান্সার, মহাযোগ ঔষধ। তাহলে এবার বলতো এখানে কি হবে? এটাও মহা হবে, আর এইটা কি হবে? এটা তো মহা হবে, এটা তো শিওর, এটা যে মহা হবে এটা তো শিওর। এখন এখানে কি হবে? এখানে প্রবলেম হচ্ছে ও দিলেও অর্থ হয় আবার ও দিলেও অর্থ হয়, ও দিলেও অর্থ হয় আবার ও দিলেও অর্থ হয়। এখন আমরা কিন্তু গত ক্লাসেই বলেছিলাম এই ব্যাপারটা, যে এইরকম কেস খুব রেয়ার আমাদের সামনে আসে যে যখন দুইটা দিলেই অর্থ হয়। অর্থাৎ ওই যে আমরা এক নম্বর অপশনে এক নম্বর নিয়ম পড়ার সময় বলেছিলাম, ওই যে হিমাচলের মধ্যে হিমযোগ অচল হয় আবার হিমযোগ আচল হয়, ঠিক এই একই রকম ভাবে মহাযোগ ঔষধীয় হয় আবার মহাযোগ ঔষধীয় হয়। এখন যখন দুইটাই হবে তখন এই দুইটার মধ্যে কোনটা বেস্ট অ্যান্সার দেখাতে হবে, কোনটা তখন অ্যাকচুয়াল হবে। তো তখন দেখতে হবে দুইটাই যখন হয় তখন অর্থের দিক থেকে কোনটা লজিক্যাল। এখন অর্থের দিক থেকে কোনটা লজিক্যাল সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো ঔষধি মানে কি আর ঔষধি মানে কি? ঔষধি মানে ফল পাকলে যে গাছ মরে যায়, আর ঔষধি মানে যে গাছটা থেকে ঔষধ তৈরি হয়। ঔষধি মানে ফল পাকলে যে গাছ মরে যায়, আর ঔষধি মানে যে গাছটা থেকে ঔষধ তৈরি হয়। তাহলে এবার চিন্তা করো, মহৌষধি দ্বারা কি তুমি বনের সেই মহান গাছটাকে বোঝাচ্ছ যেটা একবার ফল পাকলে মরে যায়, নাকি বনের সেই মহান গাছটাকে বোঝাচ্ছ যেটা থেকে ঔষধ তৈরি হয়? কোনটা বোঝাচ্ছ? যেটা থেকে ঔষধ তৈরি হয় এটাকে বোঝাচ্ছ। তার মানে এটা কি হবে? মহাযোগ ঔষধি। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে এটা কিন্তু মহাযোগ ঔষধীয়, মানে মহাযোগ ঔষধি এটাই দেওয়া আছে। কিন্তু ঝামেলাটা কোথায় জানো? ঝামেলা হচ্ছে আমাদের ক্লাস 9-10 ব্যাকরণ বইতে এটা দেওয়া আছে মহাযোগ ঔষধি। এখন শুধু যদি ক্লাস 9-10 ব্যাকরণ বইতে দেওয়া থাকতো, বিশ্বাস করো আমি এটাকে গুনতামই না, কিন্তু প্রবলেম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ বাংলা সাহিত্যের যারা বড় বড় ব্যাকরণবিদ বা যারা প্রমুখ মানে পণ্ডিত বর্গ ছিলেন, তাদের অনেকের বইতেই মহৌষধি এর সন্ধি বিচ্ছেদ মহাযোগ ঔষধি এটা দেখতে পাওয়া যায়। কথা কি ক্লিয়ার? এখন তাহলে প্রশ্ন হচ্ছে ভাই, আমরা কি তাহলে মহাযোগ ঔষধি দিব না মহাযোগ ঔষধি দিব? কোনটা দিব আমরা, কোনটা দেখাবো আমরা? এখন আমি সবসময় যেটা ফলো করি সেটা হচ্ছে বাংলা একাডেমির অভিধান। কেন? তুমি দেখো ব্যাং বানান কি তুমি বর্তমানে এরকম পড়ো না বর্তমানে এরকম পড়ো? বর্তমানে কিন্তু
বর্তমানে কিন্তু ব্যাংক বানান এরকম, এটা রাইট, এটা কিন্তু ভুল। এই যে গরু বানান, তুমি কি এখন বর্তমানে এরকম লিখো, না গরু বানান বর্তমানে তুমি এরকম লিখো, কোনটা লিখো? গরু বানান কিন্তু আগে এটা ছিল, বাট এটা বর্তমানে এটা রাইট, এটা এখন রাইট। গরু বানান ওটা আগে ছিল, ওটা এখন ভুল। তাহলে এই যে শব্দগুলো পরিবর্তন হয়েছে বাংলা একাডেমির অভিধান অনুসারে, তুমি বাংলা বানানগুলো লিখতেছো, বাংলা একাডেমির অভিধান অনুসারে তুমি সবকিছু ফলো করতেছো, তাহলে এই ক্ষেত্রে তুমি বাংলা একাডেমির অভিধান ফলো না করে তুমি সেই মানে 100 বছর আগের মানে বই কেন ফলো করবা? সেই দৃষ্টিকোণ থেকে আমি এটাকে বাংলা একাডেমির অভিধান অনুসারে, প্লাস এটা লজিক্যাল, প্লাস এটা কি লজিক্যাল, এটা ইলজিক্যাল, সেই দৃষ্টিকোণ থেকে মহৌষধীয় সন্ধি বিচ্ছেদ মহাযোগ ঔষধি পড়াই। কথা কি বুঝতে পারছো? তবে অপশনে যদি মহাযোগ ঔষধি এটা না থাকে, সেই ক্ষেত্রে মহাযোগ ঔষধি দাগাতে হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? তবে যদি ঔষধি থাকে সেক্ষেত্রে ঔষধি দাগাতে হবে। আমি আশা করি বুঝতে পারছি জিনিসটা। একটু আমাকে জানাও যে জিনিসটা বুঝছো কিনা, একটু আমাকে জানাও জিনিসটা কি বুঝছো কিনা। রাফি বলছে স্যার একটা সমস্যা ছিল, স্বর বা স্বর তো বাংলা ও সংস্কৃত দুই জায়গায় আছে, তাহলে আমরা কিভাবে বুঝবো কোন স্বরটা বাংলা আর কোন স্বরটা ব্যঞ্জন? চমৎকার একটা কোশ্চেন করছে, চমৎকার একটা কোশ্চেন করছে, উত্তর দিচ্ছি, দাঁড়াও। আগে আমাকে বলো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো কিনা, আগে আমাকে বলো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো কিনা, এটা একটু জানাও আমাকে। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছো সবাই? এটা একটু জানাও। রাফি একটা চমৎকার কোশ্চেন করছে, উত্তর বলছি, বাট এই পর্যন্ত এটাকে ক্লিয়ার হয়েছে কিনা জানো। এবং মহৌষধ এবং মহৌষধি এটা যদি তুমি বুঝে থাকো, তাহলে কিন্তু একই নিয়মে বনৌষধ বনৌষধি, উত্তম ঔষধ উত্তম ঔষধি, মহৌষধ মহৌষধি, দিব্যৌষধ দিব্যৌষধি, সব একই জিনিস। কথা কি ক্লিয়ার? বা একই রকম হবে। একজন বলছে অপশনে দুইটাই যদি থাকে, বললামই তো অপশনে দুইটাই থাকলে আমি তোমার জায়গায় থাকলে এটা দাগাতাম ঔষধি, ঠিক আছে? আর যদি ঔষধি না থাকতো তখন আমি ঔষধি দাগাতাম। ওকে ফাইন, জি ভাই, ক্লিয়ার 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 ক্লিয়ার। আমরা কোনটা দাগাবো বলেই দিছি, তোমরা কোনটা দাগাবো বলে দিয়েছি। ওকে ফাইন, ঠিক আছে, একদম ক্লিয়ার হয়েছে স্যার, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো, তাহলে এই রুলসটাও আমাদের ক্লিয়ার। স্বরে বা স্বরের পরে ও বা ও থাকলে দুটো মিলে ও হবে। এবার আসো, স্বরে বা স্বরের পর হ্রস্ব দীর্ঘ থাকলে দুটো মিলে দীর্ঘই হবে এই রুলসে। কোথায় গেল? ওয়েট, হোয়াট? ও, এইটার পরে আর কোনো ইয়ে ছিল না। আচ্ছা ওয়েট এক মিনিট, কপি। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে 6 পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি। এবার আমরা 7-এ চলে যাব। 7 নম্বরে কি বলেছে? রস্বই কিংবা দীর্ঘ এর পরে আবার যদি রস্বই কিংবা দীর্ঘ থাকে দুটো মিলে দীর্ঘই হয়। কিন্তু আমরা তো এভাবে শিখবো না, কারণ কি আমরা শিখবো উল্টা দিক থেকে। এখন উল্টা দিকের এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা একটু কিভাবে দেখবো, যে দীর্ঘিকার থাকলে এটা কি হবে সেভাবে দেখবো। যেমন দেখো, আমি যদি বলি, ধরো আমি বললাম পরীক্ষা, ধরো আমি বললাম পরীক্ষা, অথবা ধরো আমি বললাম অতীন্দ্র, ধরো বললাম অতীন্দ্র, অথবা ধরো বললাম আমি অভিপ্সা, ধরো বললাম অভিপ্সা, ঠিক আছে, অভিপ্সা, অথবা ধরো বললাম আমি ধরো বললাম আমি পরীক্ষা, অতীন্দ্র, অভিপ্সা, তারপর হচ্ছে ধরো আমি বললাম অভিপ্সা, তারপর হচ্ছে ধরো বললাম যে মহীন্দ্র, ঠিক আছে, বা মহীশ্বর, ধরো বললাম আমি মহীশ্বর, মহীশ্বর। তাহলে এই যে আমরা দেখলাম অনেকগুলো শব্দ, পরীক্ষা, অতীন্দ্র, অভিপ্সা, মহীশ্বর। এখন এগুলো আমরা একটু একটা একটা করে ভাঙবো। তাহলে এখন আসো আমরা যদি এগুলোকে বিশ্লেষণ করতে যাই, তাহলে দীর্ঘিকার দেখতেছি, দীর্ঘিকারের জায়গাটা যদি আমরা ভেঙে ফেলি, তাহলে ভাঙলে কি হবে দেখো, প, র, আর তারপর হচ্ছে ক্ষীয় আকার, এই তো নাকি? এখন কথা হচ্ছে, আমরা জানি দীর্ঘিকার থাকলে প্রথম শব্দ হচ্ছে রস্বই বা দীর্ঘই বসে। এখন রস্বই বা দীর্ঘ যেটাই দিই এটা কি হবে? পরি হবে। এখন পরি কি একটা উপসর্গ, তাহলে উপসর্গ সবসময় কি বসে? রস্বইকার বসে। উপসর্গ কখনোই দীর্ঘিকার বসে না। সো তার মানে এটা কি বসবে? এটা হবে রস্বইকার। আর আমরা ওই যে মনে আছে একটা টেকনিক পড়ছিলাম, ইক্ষা ইপসা ইস, দীর্ঘইকার দিস, তাহলে এখানে কি হবে? এখানে হবে ইক্ষা, দীর্ঘইকার। তারপরে অতীন্দ্র, অতীন্দ্রতে তাহলে কি হবে বলো? অ, ত, আর তারপর হচ্ছে নয় দয় রফলা, বুঝছো? অ, ত, তারপর হচ্ছে নয় দয় রফলা। এখন অ, ত, এটার যে ব্যাপারটা, এখন এই জায়গায় কি হবে? রস্বইকার হবে। মানে কারণ রস্বইকার দিব কেন? কারণ অতি বললে এটা একটা কি হয়? উপসর্গ হয়। তাহলে এটা আমরা দিব হচ্ছে রস্বইকার, অতি। আর তারপর এখানে কি দিব আমরা? এখানে দিব আমরা ইন্দ্র। অতি, এখানে আমরা কি দিব? এখানে দিব আমরা ইন্দ্র, কারণ ইক্ষা ইসের মধ্যে নাই এটা। তারপর দেখো অভিপ্সা, অভিপ্সাতে কি হবে দেখো? অ, ভ, আর তারপর হচ্ছে পয়, শয়, আকার। এখন দেখো প্রথম শব্দ হচ্ছে রস্বই দীর্ঘ হবে, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে এই যে দীর্ঘ রস্বইকার। কেন? কারণ অভি হচ্ছে উপসর্গ।
তারপর হচ্ছে দেখো ইপসা বানানে কি হবে, ইক্ষা ইপসা ইস দীর্ঘিকার দিস, এটা হচ্ছে দীর্ঘিকার। এরপর দেখো মহিশ্বর, মহিশ্বরে কি হবে, মহিশ্বর বানানে এটা হবে হচ্ছে ম হ, আর তারপর হচ্ছে হবে মানে তারপরে হবে হচ্ছে মানে শয় ব র, এটা হচ্ছে বিশ্লেষণ। এখন আমরা জানি দীর্ঘিকার থাকলে প্রথম শব্দ হচ্ছে রস্বই দীর্ঘই হয়। তো মহি বানানে কি বসে, মহি বানানে বসে হচ্ছে, এখন এটা নিয়ে আমার একটু ঘাপলা আছে। ঘাপলা হচ্ছে মহি বানানে আগে দীর্ঘিকার বসতো, বর্তমানে রস্যিকার বসে। আগে দীর্ঘিকার বসতো, বর্তমানে রস্যিকার বসে, এটা দুটোই বলে দিলাম আমি। তবে রস্যিকার অপশন থাকলে এটা দেখানো উত্তম। আর ঈশ্বর বানানে কি বসবে, দীর্ঘই বসবে, ইক্ষেপ শেষ দীর্ঘিকার দিস। ঠিক আছে, একইভাবে তোমাকে যদি বলা হয়, একইভাবে তোমাকে যদি বলা হয় দিল্লীশ্বর, এটা কি হবে বলতো, বলতো দিল্লীশ্বর এটা কি হবে। দেখো দিল্লীশ্বরের মধ্যে আমি কি দেখতেছি, দিল্লীশ্বরের মধ্যে আমি দেখতেছি এখানে দীর্ঘিকার আছে, তাহলে দীর্ঘিকার জায়গাটা যদি ভেঙে ফেলি তাহলে কি হবে, এটা হবে হচ্ছে দিল দিল্ল, আর তারপর হচ্ছে শয় বয় র। এখন ঈশ্বর বানানে যে দীর্ঘিকার এটা তো শিওর, দিল্লি একটা জায়গার নাম, সেটা কি হবে, এটা হচ্ছে রস্যিকার। তার মানে দিল্লি যুগ ঈশ্বর, দিল্লীশ্বর। বলো এই পর্যন্ত বুঝছো না বুঝো নাই, বলো এই পর্যন্ত কি বুঝছো নাকি বুঝো নাই। আচ্ছা, একজন প্রশ্ন করেছে স্যার বেশি প্রচলিত তো ঔষধি, তাহলে ঢাবি কোনটা উত্তর নিবে। এখন তোমার যদি মন চায় ঔষধি দাগাইতে তুমি ঔষধি দাগায়ও, সিম্পল হিসাব। কারণ আমি একটু আগে তোমাকে বলছি একটা কথা, শুনো, ব্যাপারটা হচ্ছে ঔষধি এটা প্রচলিত। কেন প্রচলিত, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম রাইটাররা কপি পেস্ট রাইটার। বাংলাদেশের ম্যাক্সিমাম রাইটাররা কেউ কোনো গবেষণা না করেই বই লিখে। ম্যাক্সিমাম রাইটারের বইতে উল্টাপাল্টা ইনফরমেশন দেওয়া, কোনো ব্যাখ্যা দেওয়া নাই। এখন ব্যাপারটা হচ্ছে এইটা ঔষধি কোন সেন্সে হয় সেটা আমার নিজেরও জানা নাই। এখন কথা হচ্ছে ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ওনাদের বইতে কেন এটা লেখা ছিল এটার কোনো ব্যাখ্যা ট্যাখ্যা কিছুই দেওয়া নাই। কিন্তু বাংলা একাডেমির অভিধানে এটা ঔষধি কেন লেখা আছে এটার ব্যাখ্যা দেওয়া আছে। সো যেহেতু এটার এক্সপ্লেনেশন দেওয়া আছে এবং আধুনিক বাংলা অভিধান অনুসারে এটা কারেক্ট, সো আমরা এটাই দাগাবো। এখন তোমার পরীক্ষার হলে ঢাকা ভার্সিটি কোনটাকে উত্তর নিবে এটা ভাই তুমিও জানো না, আমিও জানি না। আমি কেমনে বলবো ঢাকা ভার্সিটি কোনটা উত্তর নিবে, তবে আমি হইলে এটাই নিতাম বা এটাই দাগাইতাম। এখন ঢাকা ভার্সিটি কোনটা উত্তর নিবে, নো ওয়ান নোজ, কারণ ঢাকা ভার্সিটি তো উত্তর দেয় না। যদি এমন হতো যে ঢাকা ভার্সিটি পরীক্ষার হলে তাদের পরীক্ষার পরে তাদের নিজস্ব ওয়েবসাইটে এটার উত্তরটা প্রকাশ করে যে এটার উত্তরটা বি হবে বা এ হবে, তাইলে আলটিমেটলি মনে করো যে মানে এটার উত্তরটা একটা নির্দিষ্ট সমাধানে আসা যেত। কিন্তু কোন পরীক্ষা মানে পরীক্ষা যারা নেয়, এক্সাম টেকার যারা, তো এক্সাম টেকার যারা বা এক্সামিনার যে কর্তৃপক্ষ, তারা কখনো পরীক্ষার উত্তর দেয় না। উত্তরটা না দেওয়ার কারণে আমরা কেউই এটা এক্স্যাক্টলি গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি না যে এটার উত্তর এটাই নিবে। কথা বুঝতে পারছো? সেই কারণে আমাকে এটা আধুনিক বাংলা অভিধানের উপর বেস করে, যেটা সর্বোচ্চ রেফারেন্স বাংলাদেশের, সেটার উপর বেস করে সর্বোচ্চ যেটা কারেক্ট সেটা দেখাতে হবে, কিছু করার নাই। বাট এটার কোনো এক্সাক্ট কোনো কিছু বলা যাবে না। ওকে, তাহলে এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছেন? তাহলে মহৌষধ মহৌষধি এটার ব্যাপারটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, একজন বলছে ভাইয়া শ্রীশ এটার সন্ধি বিচ্ছেদ কি হবে একটু দেখান। এই যে শ্রীশ এটার সন্ধি বিচ্ছেদ কি হবে এটা একটু দেখান। দেখো শ্রীশের সন্ধি বিচ্ছেদ কি হবে, এগুলো তো খুব একটা কঠিন না। তোমরা মানে জিনিসগুলোকে তোমরা আসলে কঠিন করে ফেলো, জিনিসগুলোকে তোমরা কঠিন করে ফেলো, জিনিসটা তো খুব একটা কঠিন না। দেখো শ্রীশের ব্যাপারটা আমি একটু বুঝাই। দেখো শ্রীশ, এখন শ্রীশ এটার সন্ধি বিচ্ছেদ কি হবে, তুমি দেখতেছো দীর্ঘিকার আছে, দীর্ঘিকার থাকলে কি হবে, এই জায়গাটা ভেঙে ফেলো, তার মানে তালব্য রফলা আর তারপর হচ্ছে তালব্য, এই তো ভেঙে ফেললাম। এখন আমরা জানি দ্বিতীয় শব্দের শুরুতে কি হবে, রস্বই দীর্ঘই, আর প্রথম শব্দের শেষে রস্বই দীর্ঘই। এখন শ্রী বানানে কি বসে, শ্রী শ্রী শ্রী, শ্রী বানানে কি বসে, শ্রী শব্দের অর্থ সুন্দর, এই বানানে বসে দীর্ঘিকার, তার মানে শ্রী। আর ইশ এটাতে কি বসে, দীর্ঘিকার, তার মানে শ্রী যোগ ইশ, শ্রী শেষ। সিম্পল, বুঝছো না বুঝো নাই? জিনিসগুলো খুবই ইজি, কনসেপ্টটা কি ক্লিয়ার? হ্যাঁ, শামিমা বলছে মহিন্দ্র মহাযোগীন্দ্র হবে। মহিন্দ্র মহাযোগীন্দ্র কেন হবে, মহিন্দ্র মহিযোগীন্দ্র হবে। আরে আশ্চর্য, তোরা তো পেস লাগিয়ে যাচ্ছে। এই তো এই জন্যই ভালো করে বেসিক ক্লিয়ার না থাকলে সমস্যা। দেখ, একটা হচ্ছে মহেন্দ্র, একটা হচ্ছে মহেন্দ্র, আর আরেকটা হচ্ছে মহিন্দ্র, আরেকটা হচ্ছে মহিন্দ্র, দুইটা আলাদা। যদি বলে মহেন্দ্র, এই জায়গায় হচ্ছে একারের রুলস। একার হয় কখন, এই যে একার রুলস হচ্ছে স্বরের পর স্বরের পর রস্য দীর্ঘ থেকে দুইটা মিলে একার হয়। তাইলে ব্যাপারটা হচ্ছে একার জায়গায় ভেঙে ফেললে এটা হবে হচ্ছে মহ যোগ নয় দয় রফলা। এইখানে হচ্ছে যেহেতু একার আছে, সেইখানে স্বরের পর স্বরের পরে মানে প্রথম শব্দ শেষে স্বরের পর স্বরে থাকবে, এখানে হবে মহা, আর তারপর দ্বিতীয় শব্দ শুরুতে হবে হচ্ছে ইন্দ্র। কিন্তু এখানে তো একার নাই, এখানে দীর্ঘিকার। সো দীর্ঘিকার রুলস অনুসারে এটা কি করতে হবে, এটা হচ্ছে মহ যোগ নয় দয় রফলা। এখন দীর্ঘিকার রুলস অনুসারে প্রথম শব্দের শেষে রস্বই বা দীর্ঘই বসবে। সো সেই রুলস অনুসারে বর্তমানে মহি বানানে রস্যিকার বসে, তাহলে মহি যোগ ইন্দ্র তখন হবে এরকম। সো মহেন্দ্র বললে মহাযোগ ইন্দ্র, মহিন্দ্র বললে মহিযোগ ইন্দ্র।
বুঝছো না বুঝো নাই? এই জন্য বেসিক ক্লিয়ার করতে বলি, বেসিক ক্লিয়ার ছাড়া ঠাড়া মুখস্থ করলে এরকমই হবে। বুঝছো না বুঝো নাই? বলো বুঝছো না বুঝো নাই? রস্বই না হয়ে দীর্ঘই কেন? দীর্ঘই হয়েছে কেন? রস্বই না হয়ে দীর্ঘই হয়েছে কেন? কোন জায়গায় রস্বই না দীর্ঘই হয়েছে? দ্বিতীয় শব্দের শুরুতে। এটা তো গত ক্লাসেই বলেছিলাম, গত ক্লাস মেবি আপনি করেন নাই। গত ক্লাস করলে এই কোশ্চেনটা আসার কথা না, যে দীর্ঘই কেন হবে, কোথায় হবে। ইক্ষা ইস দীর্ঘই কার দিস, এটা একটা রুলস আছে, বলেছিলাম। বলো এই পর্যন্ত, এই পয়েন্টটা কি বুঝছো নাই বুঝো নাই? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? হ্যাঁ, রাফি একটা কোশ্চেন করছিল যে স্যার স্বরসন্ধির মধ্যে তো, মানে স্বরসন্ধির মধ্যে তো এই যে স্বরে বা স্বরের পর স্বরে বা স্বরে থাকলে আ হয়, মানে ব্যাপারটা হচ্ছে, রাফির প্রশ্নটা হচ্ছে মানে এখানেও তো স্বরের সাথে স্বরের মিলন ঘটতেছে, এটা তৎসম শব্দের স্বরসন্ধি। আবার বাংলা শব্দের স্বরসন্ধির ক্ষেত্রে স্বরের সাথে স্বরের মিলন ঘটে। তাহলে দুইটার ক্ষেত্রে আমি কেমনে বুঝবো যে কোনটা বাংলা শব্দের স্বরসন্ধি, কোনটা তৎসম শব্দের স্বরসন্ধি? চমৎকার একটা কোশ্চেন করছে। এখন দেখো এইটা কেমনে বুঝবো, আমি তোমাকে ভালো একটা কোশ্চেন করছি, আমি তোমাকে বুঝাই। মানে ব্যাপারটা হচ্ছে কোনটা বাংলা শব্দের স্বরসন্ধি, কোনটা তৎসম শব্দের স্বরসন্ধি, এটা কেমনে বুঝবা? কারণ দুইটার মধ্যেই তো মিলনটা ঘটতেছে স্বরের সাথে স্বরের। তাহলে স্বরের সাথে স্বরের মিলন ঘটলে কখন বুঝবা বাংলা, আর স্বরের সাথে স্বরের মিলন ঘটলে কখন বুঝবা তৎসম? এটা কেমনে বুঝবা? এই তো নাকি প্রশ্ন, এই তো। এবার আসো, এটা কেমনে বুঝবা? মনে রাখবা, এই জন্য তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে। বেসিক ক্লিয়ার থাকলে তুমি এইটা কোনো ঝামেলাই না। দেখো আমি তোমাকে একটা উদাহরণ দেখাই। যেমন আমি যদি বলি 7+1, একটু খেয়াল করো, 7+1 মনে আছে কোথায় পড়ছিলাম? বাংলা শব্দের স্বরসন্ধির মধ্যে পড়ছিলাম। এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে শতেক। 7+1 এটা কি হয়ে গেছে? শতেক। আর যদি বলি যে, মানে এখন দেখো শত লাস্টে কি আছে বলতো? অ আছে। শত লাস্টে কি আছে? শত লাস্টে কি আছে? অ। আর একের ফার্স্টে কি আছে? এ। তাহলে সরেও বা এই দুইটার মধ্যে থেকে একটা কি হয়েছে? লোপ পেয়েছে। একটা কি হয়েছে? লোপ পেয়েছে। তার মানে বাংলা শব্দের স্বরসন্ধিতে কি হয়? দুইটার মধ্যে থেকে একটা লোপ পায়। আর তৎসম স্বরসন্ধিতে কি হয়? দুইটা মিলে নতুন একটা তৈরি হয়। যেমন দেখো, স্বরেও বা স্বরের পরে এ বা ওই থাকলে দুইটা মিলে হওয়ার কথা ছিল কি? দুইটা মিলে হওয়ার কথা ছিল ওই, তৎসম শব্দের স্বরসন্ধিতে। যেমন দেখো এই যে 7+1 শতেক, কিন্তু আমি যদি বলি দেখো জন+1 সমান সমান কি? দেখো এই যে জন, এটা লাস্টে কি আছে? অ। আবার একের ফার্স্টে কি আছে? এ। দুইটা মিলে কি হয়ে গেছে? ওই হয়ে গেছে। অর্থাৎ ওয়ার্ডটা কি হয়ে গেছে? জনৈক। ওয়ার্ডটা কি হয়ে গেছে? জনৈক। তার মানে বাংলা শব্দের স্বরসন্ধিতে কি হয়? এই দুইটার মধ্যে থেকে একটা লোপ পাবে, যে কোনো একটা, হয় এটা নইলে এটা, যে কোনো একটা লোপ পাবে। তো এখানে অলোপ পেয়েছে, এ কারটা বসে গেছে। কিন্তু এখানে দেখো অ আর এ দুইটা মিলে তৈরি হয়েছে ওই কারটা এখানে বসছে। এটা হচ্ছে তৎসম শব্দের স্বরসন্ধি, আর এটা হচ্ছে বাংলা শব্দের স্বরসন্ধি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তৎসম, এই যে সরি, এটা হচ্ছে তৎসম এটা, আর এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে বাংলা। কনসেপ্টটা কি ক্লিয়ার? বাংলা শব্দের স্বরসন্ধিতে দুইটা মিলে, মানে তৎসম শব্দের স্বরসন্ধিতে দুইটা মিলে একটা নতুন কিছু তৈরি হয়। আর বাংলা শব্দের স্বরসন্ধিতে দুইটার যে কোনো একটা লোপ পায়। এই যে শাখারি বানানটা আমরা যখন বলি শাখারি, তখন খেয়াল করো শাখা যোগ আরি, তখন কিন্তু কি হয়? শাখা যোগ আরি। যখন আমরা বলি শাখারি, তখন আমরা কি করতেছি? তখন আমরা এখানে এই যে শাখা, এটার আকারটা রাখছি, এই আরির মধ্যে এই আটা কিন্তু বাদ দিয়ে দিছি। বুঝছো জিনিসটা? আশা করি ক্লিয়ার। এবার বলো রাফি, জিনিসটা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার, একদম ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। স্যার 7+1 কি বলছে? সৌরভ বলছে স্যার 7+1 এইটার মধ্যে একারকে বাদ দেওয়া যেত না, মানে অকে রেখে। আচ্ছা, অকে রেখে একারকে বাদ দেওয়া যেত কিনা? উত্তর হচ্ছে এইটা ডিপেন্ড করে শব্দটা কি হিসেবে প্রচলিত তার উপরে। আমার কথা বুঝতে পারছো? যদি শব্দটা 7+1 শতক হইতো, তাহলে একারকে বাদ দিতাম আমরা, তখন অই রাখতাম আমরা। মানে এটা কি হিসেবে প্রচলিত তার উপরে ডিপেন্ড করে। বুঝতে পারছো ভাই? যদি আমরা মানে আমরা শতক শব্দটা প্রচলিত, এটা শ্রুতি মধুর, যদি আমরা শতক বলতাম তাহলে তখন এই বাদ যেত, অ থাকতো। সিম্পল। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছো? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো? আশা করি ক্লিয়ার। পরের পয়েন্টে যাই, আসো। তারপরের পয়েন্টে যাই, আসো। এবার দেখো, এবার তারপর হচ্ছে কি? তাহলে স্বরে বা স্বরে পর হ্রস্ব দীর্ঘ থাকলে এটা কি হবে? দীর্ঘই হবে। এই রুলসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এটা ক্লিয়ার, এটাও ক্লিয়ার। এবার আমরা এটাতে চলে যাব। আচ্ছা, এখানে তোমাকে আরেকটা ব্যাপার বলি। এই যে রুলস গুলো তোমরা মানে আলাদা আলাদা করে পড়ো, কেন তোমরা আলাদা আলাদা করে পড়ো? দেখো এই যে দেখো, ছোট বড় ছোট বড়, মানে ছোট বড়র সাথে যদি ছোট বড় থাকে তাহলে সবসময় বড়টা হয়। এই যে দেখো, ছোট বড় ছোট বড় বড়। আবার দেখো ছোট বড় ছোট বড় বড়, মানে কি? মানে ছোট বা বড়র সাথে যদি আবার ছোট বা বড়টা যুক্ত হয় তাহলে সবসময়
ফলাফলটা বড়ই আসে, তাহলে ফলাফলটা সবসময় কি আসবে? বড়ই আসবে। সিম্পল বিষয়, বুঝছো না বুঝো নাই? তো তুমি একটা জিনিস পড়লেই তোমার 3টা কভার হয়ে যাচ্ছে। এগুলো বুঝার জিনিস, মুখস্থ করার জিনিসটা, বুঝতে পারছো জিনিসটা? ওকে ফাইন। আচ্ছা এবার আসো, রস্যই বা দীর্ঘের পরে অন্য কোনো স্বর থাকলে দুটো মিলে জফলা হবে। এখন এই জিনিসটা, এই যে রস্যই বা দীর্ঘের পর অন্য কোনো স্বর থাকলে দুটো মিলে জফলা হবে, খুব ভালো করে বোঝো এইটা। এই যে 8 নাম্বার এবং 10 নাম্বার এই দুইটা রুলস যে ভালো করে বুঝবে, উপসর্গ ভাঙতে তার জন্য সুবিধা হবে, উপসর্গ ভাঙতে। সেই কারণে এই দুইটা রুলস ভালো করে বোঝো। এখন এটা কাজে লাগবে, উপসর্গ ভাঙার ক্ষেত্রেও কাজে লাগবে। এখন রস্যই বা দীর্ঘের পর অন্য কোনো স্বর থাকলে জফলা হয়, কিন্তু আমরা তো এভাবে পড়বো না। আমরা দেখবো জফলা থাকলে কি হয়। যেমন দেখো, আমি যদি বলি অত্যন্ত, আমি যদি বলি অত্যন্ত, অথবা আমি যদি বলি নদ্দম্বু, নদ্দম্বু, অথবা আমি যদি বলি আমি যদি বলি প্রত্যেক, আমি যদি বলি প্রত্যেক, অথবা আমি যদি বলি অভ্যন্তর, আমি যদি বলি অভ্যন্তর, অভ্যন্তর, অথবা আমি যদি বলি অগ্নুৎপাত, আমি যদি বলি অগ্নুৎপাত, অগ্নুৎপাত, অথবা বন্যুৎসব, অথবা বন্যুৎসব, বন্যুৎসব। ওকে ফাইন, অনেকগুলো শব্দ লিখেছি, এবার আমরা একটা একটা করে বিশ্লেষণ করি। দেখো অত্যন্ত, এই শব্দটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কি হবে? জফলার জায়গাটা ভেঙে ফেলবো, তাহলে বাংলা হবে হচ্ছে অত যোগ নয় ত, এই তো নাকি? এখন তোমরা চিন্তা করো, জফলা থাকলে প্রথম শব্দ শেষে রস্যই বা দীর্ঘই, তাহলে অতি বানানে কি বসে? রস্যই বসে, কারণ অতি একটা উপসর্গ। আর দ্বিতীয় শব্দের শুরুতে কি বসবে? দ্বিতীয় শব্দের শুরুতে তুমি দেখো তো কি দিলে অর্থ হয়? অন্য স্বর, মানে রস্যই বা দীর্ঘ ছাড়া অন্য কোনো স্বর, তাহলে তুমি কোন স্বরটা দিলে অর্থ হয় চিন্তা করো তো। মানে এটা যদি স্বরেও দাও তাহলে অন্ত হয়, কিন্তু স্বরেও ছাড়া আর কিছু দিলে মানে হয়? আন্ত, উন্ত, এন্ত, রিন্ত, অন্ত হয়? হয় না। সেই কারণে অন্ত দিতে হবে, তার মানে অতিযোগ অন্ত অত্যন্ত। এবার দেখো নদ্দম্বু, তাহলে ন আর দ, আর তারপর হচ্ছে ময় বয় রস্যকার। এখন দেখো প্রথম শব্দ শেষে জফলা থাকলে প্রথম শব্দ শেষে রস্যই বা দীর্ঘ বসবে, তাহলে নদী বানানে কি বসে? দীর্ঘিকার, সো দীর্ঘিকার দিয়ে ফেললাম। আর দ্বিতীয় শব্দ শুরুতে কি বসবে? যে কোনো একটা স্বর। এখন কোন স্বর বসবে? যেই স্বরটা বসালে অর্থ হয়। এখন কোন স্বর বসালে অর্থ হয়? তুমি দেখো অম্বু, অ দিলে অর্থ হয়, সো অ দিলে এখানে অর্থ হয়। অম্বু মানে কি? অম্বু মানে নদীর জল, পানি, তার মানে অম্বু মানে পানি, তার মানে নদী যোগ অম্বু নদ্দম্বু, নদ্দম্বু মানে নদীর পানি। নদ্দম্বু মানে কি? নদ্দম্বু মানে নদীর পানি, নদীর পানি। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, শামীম হোসেন বলছে শাখারি কি বাংলা নাকি? অবশ্যই শাখারি বাংলা। আচ্ছা, নদী যোগ অম্বু, নদ্দম্বু। আচ্ছা এবার দেখো, তারপর দেখো হচ্ছে প্রত্যেক। এখন প্রত্যেকের মধ্যে দেখো এখানে কি হবে? জফলা জায়গাটা ভেঙে ফেলবো, তাহলে জফলা জায়গাটা ভাঙলে কি হবে? প্র আর ত, আর তারপরে কি আছে? তারপর হচ্ছে ক আছে, ক বসায় দাও। এখন দেখো জফলার জায়গাটা ভাঙলে কি হবে? প্রথম শব্দ হচ্ছে রস্যই দীর্ঘই, তাহলে প্রতি বানানে কি বসবে? রস্যই বসবে, কারণ প্রতি একটা উপসর্গ। আর দ্বিতীয় শব্দ শুরুতে কি হবে? এখানে কি দিলে অর্থ হয় ভাবো তো? স্বরেও দিলে হবে অক, স্বরেও দিলে হবে আক, রস্যই দীর্ঘই বার, রস্য দিলে হবে উক, দীর্ঘ দিলে হবে উক, তারপর হচ্ছে রি দিলে হবে রিক, এ দিলে হবে এক। হ্যাঁ, একের অর্থ আছে, সো তার মানে এ দিতে হবে। কথা কি ক্লিয়ার? এখন এতক্ষণ তোমাকে আমি জিনিসটা বেসিক ক্লিয়ার করলাম, এবার একটা ট্রিক্স দেই। এতক্ষণ তোমাকে বুঝালাম বেসিক, এবার দেখাই ট্রিক্স। ট্রিক্স কি মনে রাখবা? দ্বিতীয় শব্দের শুরুতে কি হবে? এটার একটা ট্রিক্স হচ্ছে জফলাযুক্ত শব্দে যা থাকে তাই হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম কেস। এই যে দেখো জফলাযুক্ত শব্দ, এখানে কিছু আছে মানে অত্যন্ত, কিছু আছে কিছু নাই, কিছু নেই মানে কি একটা অ আছে, তো দ্বিতীয় শব্দ শুরুতে অ বসছে। এই যে দেখো নদ্দম্বু, অ আছে তার মানে অ বসছে। প্রত্যেক, এ আছে তার মানে একার বসছে। অভ্যন্তর, কিছু নাই মানে অ আছে, দ্বিতীয় শব্দ শুরুতে এখানে অ বসবে। আবার অগ্নুৎপাত, এখানে জফলাযুক্ত শব্দের সাথে রস্যকার আছে, দ্বিতীয় শব্দ শুরুতে রস্যকার বসবে। দেখো তাহলে অভ্যন্তর, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? দেখো অ ভ, তারপর হচ্ছে নয় ত র। এখন দেখো অভ, এখন এটা কি হবে? প্রথম শব্দ হচ্ছে রস্যই বা দীর্ঘই, তাহলে অভি হবে, কারণ অভি একটা উপসর্গ। এখন দ্বিতীয় শব্দের শুরুতে কি বসবে? অভ্যন্তর, এখানে কিছু নাই তার মানে এখানে কি বসবে? অ বসবে, তার মানে অভ্যন্তর। এবার দেখো অগ্নুৎপাত, তাহলে স্বরেয় গয় নয় রস্যকার জফলা, তাহলে স্বরেয় গয় ন এই জায়গাটায় ভাঙবো, আর তারপর হচ্ছে খণ্ডত্ব পয়কার পা ত। এখন দেখো আমার জফলা থাকলে প্রথম শব্দ হচ্ছে রস্যই বা দীর্ঘই বসবে, অগ্নি মানে কি বসে? রস্যিকার। আর এখানে দ্বিতীয় শব্দের শুরুতে কি দিলে অর্থ হয়? রস্যও দিলে অর্থ হয়। কেন? কারণ এখানে রস্য আছে এবং এই রস্যটা এখানে বসে যাবে, তার মানে উৎপাত, অগ্নিযোগ উৎপাদ, অগ্নুৎপাত। সিম্পল, বুঝছো না বুঝো নাই? তাহলে এবার বলো তো এটা কি হবে? বলো তো এটা কি হবে? বন্যুৎসব, বলে এটা কি হবে?
আচ্ছা, আকাশ তালুকদার বলছে স্যার এখানে তো নদেরও অর্থ হয়, তাহলে আমি নদী কেন দিলাম? নদও তো দিতে পারতাম। হ্যাঁ পারতাম, কিন্তু নদ হবে না। কেন হবে না? কারণ আমার রুলসটাই হচ্ছে জফলা থাকলে প্রথম শব্দ রস্বই দীর্ঘই দিতে হবে। তা আমার তো এখানে নদ অর্থ থাকলেও আমার রস্বই দীর্ঘই কিছু তো একটা দিতে হবে, নইলে তো আমার এই জফলার রুলসটা আসে না। বুঝতে পারছো? একদম ক্লিয়ার। ওকে ফাইন। আচ্ছা, একজন বলছে স্যার প্রত্যেকে এই কোথায়, এই যে এটা কি জফলযুক্ত শব্দের শেষে একার আছে না, সেই একারটা কোথায় বসছে? এখানে বসে গেছে। সিম্পল। আই বুঝছো না বুঝো নাই? হ্যাঁ প্রত্যেক, প্রতি যোগ এক, প্রত্যেক। তারপর দেখো বন্যোৎসব কি হবে বলো তো? বন্যোৎসব হবে হচ্ছে বন্যী যোগ উৎসব। ভেরি গুড, এই তো বুঝে গেছো। তাহলে এটা হচ্ছে দেখো বন্যুৎসব, তাহলে এই জায়গাটা আমরা ভেঙে ফেলবো। তারপর হচ্ছে খণ্ডত্ব সব। এখন আমরা জানি জফলা থাকলে প্রথম শব্দ হচ্ছে রস্বই দীর্ঘ হবে। বন্যী মানে আগুন, অগ্নিশিখা। আর তারপরে কি হবে? রস্ব বসবে, তার মানে এটা হচ্ছে এই রস্বটা এখানে বসে যাবে, তার মানে বন্যী যোগ উৎসব, বন্যোৎসব। শেষ। তবে তোমাকে আমি যেটা বললাম এটা কিন্তু ম্যাক্সিমাম কেস কাজে দিবে, দুই একটা কেস ছাড়া। ম্যাক্সিমাম কেস কাজে দিবে দুই একটা ছাড়া। যেমন দেখো দুই একটা ছাড়া, যেমন আমি যদি তোমাকে বলি, ধরো আমি বললাম, খেয়াল করো, ধরাই আমি বললাম হচ্ছে ব্যক্তি বানানটা খেয়াল করো। এখন ব্যক্তি বানানে কিন্তু এই যে জফলা আছে, জফলা জায়গাটা ভেঙে ফেললে হবে হচ্ছে ব যোগ কয়তয় রস্বীকার, এখন মানে জফলা থাকলে প্রথম শব্দ হচ্ছে রস্বই দীর্ঘই হয়, তো বি বানানে রস্বীকার হবে, কারণ বি একটা উপসর্গ। এখন দ্বিতীয় শব্দ শুরুতে কি দিলে অর্থ হয়? সেখানে কিন্তু একমাত্র রস্যকার দিলে অর্থ হবে, অর্থাৎ উক্তি। কিন্তু এখানে কিন্তু তাহলে হওয়ার কথা ছিল বুক্তি, এরকম, কিন্তু এটা কিন্তু রস্যকার না, অর্থাৎ এখানে আমার রস্যকার নাই, কিন্তু তারপর এখানে রস্যকার বসবে। সো এরকম দুই একটা কেস, এই ব্যক্তি এরকম, আর বি দিয়ে দুই একটা ওয়ার্ড আমার একটু ঘাটতে হবে, দেখতে হবে। তো ব্যক্তি এটাই সবসময় পেয়েছি আমি। আবার ব্যস্ত যদি বলি তাহলে কিন্তু আবার মিলে যায়। দেখো যদি বলি ব্যস্ত কিন্তু আবার মিলে যায়। এই যে ব্যস্ত বলেছি, তাহলে জফলার জন্য এটা কি হবে? জফলার জন্য হচ্ছে বয় রস্বীকার, আর তারপরে যেহেতু জফলার এখানে কিছু নাই, তার মানে এটা স্বরে বসবে, তার মানে বীজগ্রস্ত ব্যস্ত। ব্যক্তিটার ক্ষেত্রে আবার রস্যকারটা মিলে না। এই কারণে তোমাদেরকে সবসময় এটা দিয়ে পড়াই নাই আগে, যে জফলযুক্ত শব্দে সবসময় যা থাকবে ওইটাই দ্বিতীয় শব্দের শুরুতে বসবে। এটা হচ্ছে পরে বলছি ট্রিক্স হিসাবে, কিন্তু বেসিকটা আগে তোমার ক্লিয়ার করে নিছি। বেসিক হচ্ছে দ্বিতীয় শব্দের শুরুতে কি বসবে? কোন একটা স্বর বর্ণ বসবে, যে কোনো একটা স্বর, অন্য যে কোনো স্বর হতে পারে। রুলসটা হচ্ছে অন্য যে কোনো স্বর বসতে পারে। ঠিক আছে, বলো পুরোপুরি কি ক্লিয়ার? বিয়ের কোনো অর্থ আছে স্যার? আমি গত ক্লাসে বারবার বলেছি, এটা প্রথম অংশে যখন কোনো উপসর্গ দেখবা তখন এটার অর্থ আছে কিনা এগুলো দেখার দরকার নাই। এই যে মনে করো অতি, এটা তো উপসর্গ, সেটার অর্থ দেখার দরকার নাই। প্রতি উপসর্গ, অভির কোনো অর্থ আছে? অভির তো কোনো অর্থ নাই। তো উপসর্গ হইলে এটার আর দেখা লাগবে না অর্থ আছে কি নাই। ওকে ফাইন। ওকে ফাইন, এই পর্যন্ত কি ক্লিয়ার? বলো এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার হয়েছে? একটু জানাও আমাকে। এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও আমাকে। এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও আমাকে। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এই যে রিফাত বলছে ভাই ব্যর্থ কি হবে? সেম তুমি বলো ব্যর্থ কি হবে, তুমি বলো ব্যর্থ। এই যে দেখো ব্যর্থ আমি বললাম এখানে ব্যর্থ, তাহলে এবার চিন্তা করো বয় জফলা আছে, তাহলে জফলা জায়গাটা ভেঙে ফেলতে হবে। আর তারপর হচ্ছে থ এ রেফ। এবার দেখো জফলা থাকলে প্রথম শব্দ হচ্ছে রস্বই, তাহলে এখানে কি হবে? আমার এখানে হবে হচ্ছে জফলার সাথে যেহেতু কিছু নাই, তার মানে অ বসবে, তার মানে বীজক অর্থ ব্যর্থ। সিম্পল। বুঝতে পারছো? একদম ক্লিয়ার। আল রাফি উর রহমান বলছে বর্জন কি এই নিয়মে হয়েছে? বর্জন এটা কি, বর্জন এটা কি নিয়মে হয়েছে? বর্জন এটা সন্ধির নিয়মে হয় নাই। বর্জন হচ্ছে বীজ যোগ অন, এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ। প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ সন্ধির মধ্যে দেখানো যায়, গত ক্লাসে এটা আলোচনা করেছি। সো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করতে গেলে বর্জন শব্দটা পাবা, যে বর্জন শব্দের সন্ধি বিচ্ছেদ কি, কিন্তু এটা সন্ধির নিয়মে হয় না, দ্বৈপায়ন শব্দের মতো। কনসেপ্ট ক্লিয়ার? ওকে ফাইন, পুরোপুরি ক্লিয়ার। কি বলছে স্যার? বি এ ইকার কেন? এটা আমি বললাম, কি বুঝি নাই কি বলছেন?
বিয়ে ইকার কেন দিছেন? ও মানে বতে রস্বীকার কেন দিছি? তো তুমি বলো বতে রস্বীকার না দিলে কি দিব? বয় দীর্ঘিকার দিব? মানে আমার তো এখানে জফলা আছে, জফলা থাকলে তো আমার প্রথম শব্দের শেষে রস্বই দীর্ঘ কিছু একটা দিতে হবে। তা আমি রস্বই দীর্ঘ কোনটা দিব? রস্বই দিলে উপসর্গ হয়, দীর্ঘ দিলে তো কিছু হয় না, তাই দিব না। সিম্পল। বুঝছো না বুঝো নাই? সিম্পল বিষয়। ওকে ফাইন, তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছো। আচ্ছা, একজন বলছে ভাইয়া যদ্যপি কি হবে? দেখো চিন্তা করো যদ্যপি কি হবে, চমৎকার একটা কোশ্চেন। যদ্যপি ইম্পর্টেন্ট ওয়ার্ড। যদ্যপি শব্দটা কি হবে? যদ্যপি শব্দটা যেহেতু জফলা আছে, তাহলে জফলার জায়গাটা ভেঙে ফেলো, জ আর দ, আর তারপর হচ্ছে পৈরস্বীকার পি। এখন ভাবো তাহলে জফলা থাকলে প্রথম শব্দ কি হবে? রস্বই দীর্ঘই। এখন কি দিলে অর্থ হয়? রস্বীকার দিলে অর্থ হয় যদি। আর যেহেতু এখানে যদ্যপি এখানে ও আছে, তার মানে দ্বিতীয় শব্দ শুরুতে অ বসবে, তার মানে যদি যোগ বিযদ্যপি শেষ। যদি যোগ বিযদ্যপি শেষ। কথা কি বুঝতে পারছো? জয়নব বুঝতে বলছে, তাহলে আমরা কেমনে বুঝবো কোনটা ব্যতিক্রম? এই জন্যই তোদেরকে পড়াইতে গেলে আমি ব্যতিক্রম গুলো বলতে চাই না। তোরা খালি মানে আগে হা হুতাশ করস, ভাইয়া তাহলে আমরা কিভাবে বুঝবো? তোমার বুঝার দরকার নাই, তোমার বুঝার দরকার নাই, তুমি সিম্পলি করতে থাকবা। এই জায়গায় তুমি চিন্তা করো, এই জায়গায় কি রসাল ছাড়া আর কোনোটা দিলে অর্থ হয়? হয় না, শেষ, সিম্পল হিসাব। এই একটাই ব্যতিক্রম আছে, এগুলো একটু মাথায় রাখবি প্র্যাকটিস করতে গেলে। আর এটা মাথায় রাখার দরকার নেই, এটা তো রুলসটাই এইটা, যে রস্বই দীর্ঘের পর অন্য কোনো স্বর থাকলে দীর্ঘ জফলা হয়। তো এটা অন্য কোন স্বর, এটা অন্য আর কোন স্বর দিলে, কয় তো এর আগে আর কোন স্বর দিলে অর্থ হয় বল? স্বরে দিলে অর্থ হয় অক্তি, স্বরে দিলে হবে আকতি। রস্বই দীর্ঘ বসানোই যাবে না, কারণ রস্বই দীর্ঘ ছাড়া অন্য কোনো স্বর দিতে হবে। তাহলে এরপরে কি হবে? উক্তি হবে। আর নিতে হবে একতি, তারপর হচ্ছে কি ঐক্তি, অক্তি। হয় কিছু হয় কি? একটা তো হয় না, একমাত্র রস্বতে হয়। বুঝছস না বুঝছস নাই? বেসিক বেসিক বেসিকটা হচ্ছে ফ্যাক্ট। এই বুঝছো না বুঝো নাই? এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছো? বলো, এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছো? আমাকে একটু জানাও, এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছো কিনা একটু জানাও। ভেরি গুড, ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো এবার পরের পয়েন্টে যাই। তাহলে এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে, সরি, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে রস্বই দীর্ঘ থাকলে, এটাও ক্লিয়ার, এটাও ক্লিয়ার, এটাও ক্লিয়ার। রস্বই দীর্ঘের পর রস্বই দীর্ঘ থাকলে দুটো মিলে দীর্ঘকার হয়। আমরা এখন এই রুলসে যাব। ওকে ফাইন, এখন এই রুলসে যাব। এটা খুবই সহজ, খুবই সহজ। কিভাবে? এই যে দেখো, যদি বলি, আমি যদি বলি ধরো মরুদ্যান, খেয়াল করো, আমি যদি বলি মরুদ্যান, এই যে মরুদ্যান বানানটা খেয়াল লিখলাম, তো এই মরুদ্যান বানানে দেখো রয় দীর্ঘকার বসিয়েছে, কিন্তু নর্মালি মরু বানানে কি বসে? রস্যকার বসে। তো এখানে আমরা দীর্ঘকার কেন দিয়েছি? আসলে দীর্ঘকার জায়গাটা ভেঙে ফেলি, ভাঙলে কি হবে? ম আর র, আর তারপর হচ্ছে দয় জবলাকার ন। এই তো, এটা হচ্ছে বিশ্লেষণ। এখন চিন্তা করো, এই যে ম আর র, তাহলে এখানে আমরা জানি দীর্ঘকারের জায়গাটাকে ভেঙে ফেললে প্রথম শব্দের শেষে রস্বই দীর্ঘ বসবে, তাহলে এখানে মরু বানানে কি বসবে? রস্যকার। আর উদ্যান অন্য কি বলছে? রস্যকার। আর এই রস্যকার দুইটা থাকার কারণে এখানে দীর্ঘকার হবে। বুঝছো না বুঝো নাই? কিন্তু দেখো, আমরা যখন মরুভূমি লিখি তখন কিন্তু ঠিকই আমরা রস্যকার দিয়ে লিখি, মরুভূমি বানানটা রস্যকার দিয়ে লিখি। কেন লিখি? কারণ এখানে মরুর পরে ভূমি আসছে, মানে ভ আসছে, দীর্ঘকার আসে নাই। বুঝতে পারছো? আগে ভ আসছে, ভ, তার মানে রস্যকার পরে রস্য বা দীর্ঘ ছাড়া অন্য কোন কিছু আসছে, এই কারণে এটা দুইটা মিলে দীর্ঘকার হয় নাই। এই জন্য মরুভূমি বানানটা রস্যকার, কিন্তু মরুদ্যান বানানটা দীর্ঘকার। কথা কি ক্লিয়ার? এই জন্য তোমাদেরকে বলছিলাম আমি যে নত্ব শব্দ বিধান এবং বাংলা বানান, এই দুইটা টপিক যদি না পড়ো, তাহলে বাংলা বানান সম্পর্কে, মানে নত্ব শব্দ বিধান এবং সন্ধি, এই দুটো টপিক যদি না পড়ো, তাহলে বাংলা বানান সম্পর্কে কখনোই তুমি পারফেকশনিস্ট হইতে পারবা না। বাংলা বানানে ভালো করতে হলে মরুভূমি বানানে কেন রস্যকার হইলো, মরুদ্যান বানানে কেন দীর্ঘকার হইলো, এটা জানতে হলে তোমাকে সন্ধি জানতে হবে। কথা কি বুঝতে পারছো? ব্যস্ত বানানে জফলা হলো, জফলার পরে আকার হয় না, কিন্তু ব্যাকুল বানানে জফলার পরে কেন আকার হয়, এটা জানতে হলে তুমি দেখো, এটা কিন্তু বাংলা বানানের একটা ফ্যাক্ট। এই যে ব্যাকুল বানান, ব্যাকুল বানান তোমরা যখন লিখো তখন জফলার পরে আকার দাও, কিন্তু যখন ব্যস্ত লিখো তখন জফলার পরে আকার দেও না, কিন্তু উচ্চারণ তো দুইটারই সেম। এটাও ব্যা, এটাও ব্যা, ব্যস্ত, ব্যাকুল, ব্যর্থ, ব্যাকরণ, সবগুলোতেই ব্যয় আছে, কিন্তু কোন ব্যতে জফলার পরে আকার আছে, কোন পথে জফলার পরে আকার নাই। তাহলে আমি কেমনে বুঝবো কোন জফলাতে জফলা, মানে কোনটাতে জফলার পরে আকার আছে আর কোনটাতে জফলার পরে আকার নাই? এটা বুঝতে হলে তোমাকে কি করতে হবে? তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে। এই যে এই রুলস এর কারণে এটা হয়, এই রুলস এর কারণে। বুঝছো না বুঝো নাই? কারণ এখানে যদি তুমি দেখো ব্যাকুল বানানে আকার কেন দিবা? কারণ আকার দিবা এই কারণে, কারণ এখানে তুমি দিবা হচ্ছে বি যোগ আকুল, মানে আমি বিশেষভাবে আকুল হয়ে আছি কোনো কিছুর জন্য, সেটাকে বলা হবে ব্যাকুল। তো দ্বিতীয় শব্দের শুরুতে আকার আছে, এই জন্য আকার দিবা, কিন্তু এখানে দ্বিতীয় শব্দের শুরুতে মানে আকার নাই,
অ আছে, কারণ এটা অস্তর অর্থ হয়, আস্তর কোনো অর্থ হয় না। আমি যদি বলি আস্ত অর্থ হয় না, এটা হয় অস্ত। তো অ আছে বিধায় এখানে মানে আকার নাই, অবশ্যই। বুঝছো না বুঝো নাই? সেইগুলার বেসিক ক্লিয়ার থাকলে বাংলা বানানো তুমি অনেক দক্ষ হয়ে যাবা। বুঝতে পারছো? বেসিক বেসিক সব সময় বলি, বেসিক 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 স্ট্রং করো, সব ক্লিয়ার। ওকে ফাইন, এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছো? আশা করি ক্লিয়ার। তাহলে মরুভূমি গেল। এরপর দেখো আমি যদি বলি কটুক্তি, দেখো তো আমি যদি বলি কটুক্তি, কটুক্তি মানে কি বসে? দীর্ঘকার বসে। তাহলে দীর্ঘকারের জায়গাটা যদি আমি ভেঙে ফেলি, দীর্ঘকারের জায়গাটা ভেঙে ফেললে কি হবে? ক ট আর তারপর হচ্ছে কয় তয় রস্যিকার। এখন বলো মানে আমরা জানি দীর্ঘকারের জায়গাটা ভেঙে ফেলে প্রথম শব্দ হচ্ছে রস্যব দীর্ঘ বসে। এখন কটু বানানে কি বসে? কটু কথা বা মন্দ কথা, কটু বানানে বসে হচ্ছে রস্যকার। কটু কথা বা মন্দ কথা, কটু বানানে রস্যকার। আর উক্তি বানানে কি বসে? অবশ্যই রস্যকার। তাহলে রস্য রস্য দুটো মিলে কি হয়ে গেল? দীর্ঘকার। বুঝছো না বুঝো নাই? আমি যদি বলি বধূৎসব, খেয়াল করো, আমি যদি বলি বধূৎসব, এবার বলো তো বধূৎসব বানানে কি হবে? দেখি বলো তো, বধূৎসব বানানে কি হবে? দীর্ঘকার আছে, দীর্ঘকার যেটা ভেঙে ফেলতে হবে। বাংলা হবে ব ধ আর তারপর হচ্ছে খণ্ডত্ব স ব, এই তো নাকি? এখন দ্বিতীয় শব্দের শুরুতে যে রস্য হবে এটা আমরা সবাই জানি, কারণ উৎসব বানান রস্যকার। কিন্তু কথা হচ্ছে প্রথম শব্দের শেষে কি হবে? প্রথম শব্দের শেষে কি রস্যকার হবে নাকি দীর্ঘকার হবে? কোনটা হবে? এখন এখানে প্রবলেম হচ্ছে, এখানে মানে বধূ বানান দুটোই কারেক্ট, এটা দিলেও হয় এটা দিলেও হয়, কিন্তু দুই বধূর অর্থ আলাদা। এখন তাহলে এই বধূৎসব বানানে কোনটা হবে? এখন এটা বোঝার জন্য তোমাকে এটার অর্থ জানতে হবে, কারণ আমি বলছিলাম না এগুলো খুব রেয়ার কেস যে দুইটা দিনই অর্থ হয়। কিন্তু রেয়ার কেসের ক্ষেত্রে তোমার কি করতে হবে? অর্থের দিক থেকে কোনটা লজিক্যাল সেটা দেখতে হবে। তাহলে এবার চিন্তা করো, এই বধূ মানে কি আর এই বধূ মানে কি? এই বধূ মানে হচ্ছে বউ, এই যে এই বধূ, এই বধূ মানে হচ্ছে বউ, আর এই বধূ মানে হচ্ছে বন্ধু। এই বধূ মানে কি? বন্ধু। এখন তুমি বলো, তুমি কি বন্ধুকে বরণ করে নেওয়ার জন্য জীবনে উৎসব করো? বন্ধুরা তো জাস্ট একটা লাথি ব্যাক সাইডে, এটাই হচ্ছে বন্ধুকে বরণ করে নেওয়া হয়ে গেছে, শেষ। তাহলে এটাকে বন্ধুকে বরণ করে নেওয়ার জন্য কোন উৎসব হয় না, তাই এটা এই বধূৎসব হবে না। বধূকে বরণ করে নেওয়ার জন্য, বউকে বরণ করে নেওয়ার জন্য উৎসব হয়, তাই এটা কি হবে? এটা হচ্ছে বধূৎসব। বুঝছো না বুঝো নাই? বলো, জানাও, বুঝছো না বুঝো নাই? বলো। ইস্পানি, আচ্ছা ইস্পানি মিম বলছে স্যার ব্যথা, ব্যথাটা তাহলে কি হবে? ব্যথা কি মানে মানে বীজক এরপর কি হবে? অথা না আথা না কি হবে? আসলে ব্যাপারটা হচ্ছে ব্যথা শব্দটা সন্ধি বিচ্ছেদ না, এটা তোমাদের এটা আরেকটা প্রবলেম। সেটা কি? এই যে আমি বলছি যে দুইটার মাঝখানে জফলা থাকলে কি হবে? এটা হবে, তোমরা জফলা দেখলে এটা সন্ধি বিচ্ছেদ জোর করে বানাতে যাও। কে রে ভাই, সব শব্দের সন্ধি হবে, এটা কি বাধ্যতামূলক? মানে এটা কি বাধ্যতামূলক সব শব্দের সন্ধি হইতে হবে? এখন মনে করো আমি বললাম কলম, এটা সন্ধি হইতে হবে বাধ্যতামূলক? তুই যদি বলিস না কেন হবে না সন্ধি, কল যোগ অম কলম, এটা সন্ধি, এটা কিছু হইলো? মানে কলম একটা মূল শব্দ, এটা বিদেশি শব্দ, আরবি শব্দ। এখন সব শব্দের যে সন্ধি বিচ্ছেদ হইতেই হবে এটা বাধ্যতামূলক না। ব্যথা শব্দটা মূল শব্দ হচ্ছে ব্যাথ, এটা হচ্ছে মানে প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ, এর সাথে আ প্রত্যয় যুক্ত হয়েছে, ব্যাথ যোগ আ, ঠিক আছে? এখন এটার মধ্যে তুমি এই যে গুড, এই তো গুড। তানিম বলছে স্যার ব্যথা এটা তো সহজ, বি যোগ আহ এটা হচ্ছে ব্যথা। বি যোগ আহ এটা হচ্ছে ব্যথা, ঠিক আছে? ওকে ফাইন। এবার দেখো তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে আশা করি ক্লিয়ার। স্যার মরুভূমিটা বলেন। মরুভূমি তো বললাম, এই যে মরুভূমিকে যদি ভাঙি তাহলে দেখো মরুভূমিকে বাংলা হবে হচ্ছে মরু যোগ ভূমি, এটা কিছু হয়? মানে এখানে রস্যকার, এখানে আছে ভ, তাহলে কি এটা সন্ধির নিয়ম অনুসারে মিলে? মিলে না। তার মানে অ্যাকচুয়ালি মরুভূমি এটা সন্ধি বিচ্ছেদ না। মরুভূমি হচ্ছে মানে সমাস সাধিত শব্দ, মরু যে ভূমি, মরুভূমি, মরু যে ভূমি, মরুভূমি, বুঝতে পারছো? সেটা হচ্ছে সমাস সাধিত শব্দ, কর্মধারয় সমাস। ওকে ফাইন, এ পর্যন্ত কি ক্লিয়ার? এ পর্যন্ত কি ক্লিয়ার? বলো, আশা করি বুঝতে পারছো। তাহলে এবার দেখো এই পর্যন্ত এটা আমরা ক্লিয়ার হয়েছে, রস্যব দীর্ঘের পর রস্যব দীর্ঘ থাকলে দীর্ঘ হবে, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে বধূৎসব এটা আমরা ক্লিয়ার হয়েছি, কটূক্তি মরুদ্যান ক্লিয়ার হয়েছি। আচ্ছা এবার দেখো রস্যব দীর্ঘের পরে অন্য কোনো স্বর থাকলে দুটো মিলে বফলা হয়, আমরা এই রুলসে চলে যাব। রস্যব দীর্ঘের পরে অন্য কোনো স্বর থাকলে বফলা হয়, আমরা এই রুলসে চলে যাব। অর্থাৎ আমাদের 6, 7, 8, 9, 10 নম্বর এই যে অন্য কোনো স্বর থাকলে বফলা হয়, তাহলে আমরা তো এভাবে শিখবো না। আমরা কিভাবে শিখবো? বফলা থাকলে কি হয়, যেমন দেখো আমি যদি বলি স্বল্প, এখন দেখো স্বল্প শব্দটাকে যদি ভাঙো তাহলে কি পাচ্ছি আমরা? বফলা আছে, বফলার জায়গাটা ভেঙে ফেললাম আর তারপরে দ্বিতীয় শব্দ শুরুতে মানে স্পেস রেখে লয় পর লিখে ফেললাম, ভেঙে ফেললাম আর কি, সহজ কথা বফলার জায়গাটা। এখন বফলাকে ভাঙলে আমরা জানি যে প্রথম শব্দ শেষে রস্যব দীর্ঘ বসবে, এখানে কি দিলে অর্থ হয়? রস্যকার দিলে হয়,
মানে রস্যকার উপসর্গ, সহজ কথা। তো রস্যকার দিলে বসাতে হবে, উপসর্গ কোনো দীর্ঘ আর বসে না। এখন দ্বিতীয় চতুর্থী শুরুতে কি দিলে অর্থ হয়? এই যে দেখো অ দিলে অর্থ হয়, তার মানে স্বল্প, সুযোগ অল্প, স্বল্প। আমি যদি বলি অন্বেষণ, খেয়াল করো, আমি যদি বলি অন্বেষণ, এই ভালো কথা। এবার দেখো তাহলে অন্বেষণ ব্যাপারটা কি আমরা একটু খেয়াল করি। অন্বেষণ এটা হচ্ছে, আমরা যদি এটাকে ভাঙি, অন্বেষণ শব্দটাকে ভাঙলে আমরা পাবো হচ্ছে স্বরেয় ন আর তারপর হচ্ছে মূর্ধন্য স ন, এই তো নাকি? এখন স্বরেয় ন আর মূর্ধন্য স ন। এখন বফলা থাকলে কি হবে? প্রথম সদস্যের হ্রস্ব দীর্ঘ, তো অনুমানে হ্রস্বকার বসে, কারণ এটা উপসর্গ। এখন দ্বিতীয় সদস্য শুরুতে কি হবে? এই যে এখানে কি দিলে অর্থ হয় দেখেন, এই যে একার আছে সেই একারটা এখানে বসে দেন, তার মানে অনুযোগেশন, অন্বেষণ। অনুযোগ এসন এটা কি হবে? এটা হচ্ছে অন্বেষণ। অনুযোগ এসন এটা হচ্ছে অন্বেষণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? অনেক জায়গায় পাইছি বফলা থাকলে রস্যকার, এটা কি সব বফলার ক্ষেত্রে না? বফলা থাকলে রস্যকার ব্যাপারটা এরকম না, বফলা থাকলে রস্যকার বা দীর্ঘকার যে কোনো একটা বসবে, কারণ রুলসটা হচ্ছে হ্রস্ব বা দীর্ঘের পর অন্য কোনো স্বর থাকলে বফলা হয়, এটা হ্রস্ব হতে পারে, দীর্ঘকার হতে পারে। এরপর হচ্ছে স্বল্প, স্বল্প হচ্ছে সুযোগ অল্প। অন্বেষণের মধ্যে দেখো, এই যে একজন বলছে স্যার জিনিসটা বুঝিনি, আরেকবার একটু বুঝান। মিলি বলছে অন্বেষণের মধ্যে আমার এখানে কি বফলা আছে না? তাহলে ধরো এটা লেখা নাই, মনে করো বফলা আছে না, তো বফলার জায়গাটা ভেঙে ফেলো। বফলার জায়গাটা ভাঙলে কি হবে? স্বরেয় ন, এই যে বফলার জায়গাটা ভেঙে ফেললাম, তারপর হচ্ছে মূর্ধন্য স ন, এই তো নাকি? এখন বফলা থাকলে কি হয়? বফলা থাকলে হচ্ছে প্রথম সদস্যের হ্রস্ব বা দীর্ঘ বসে, তাহলে এখানে হ্রস্বকার না দীর্ঘকার দিবা? কি দিবা? দীর্ঘকার দিলে কোনো অর্থ হয়? হয় না, তাহলে কি দিবা? হ্রস্বকার দিবা। কেন? হ্রস্বকার হলে উপসর্গ হয়। আচ্ছা, এরপর দ্বিতীয় সদস্য শুরুতে কি বসবে? দ্বিতীয় সদস্য শুরুতে বলছে অন্য স্বর। এখন অন্য কোন স্বর বসবে? এই যে বফলযুক্ত শব্দের সাথে কোন স্বর আছে? এ আছে, তার মানে এখানে কি বসবে? এ বসবে। তাহলে অনুযোগের সন, অন্বেষণ শেষ। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। গুরু বফলায় ভাঙলেন, তাহলে একার বাদ দিলেন কেন? একার পরে বসালেও আগের অংশ থেকে বাদ পড়লো কেন? নাকি নয় ব এর পরে একার উচ্চারিত হয় দ্বিতীয় অংশ পড়ে? সেটাই তো, অন্যে। তাহলে একারটা দ্বিতীয় অংশে না, সে একার জায়গাটা ভেঙে ওই একারটাতেই তো দ্বিতীয় অংশে বসেছি আমরা, সিম্পল হিসাব। ওকে, তারপরে কি বলছে? তাহলে স্বাধীনতা কি সহযোগ অধীনতা? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। তাহলে এই যে ভাইয়া বলেন স্বাধীন, স্বাধীন বানানটা এখানে আমার বফলা আছে, তো এখানে আমার এটা 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 কি হবে? এখন স্বাধীনের বফলার জায়গাটা যদি আমরা ভাঙি, বফলার জায়গাটা যদি ভাঙি, তাহলে কি হবে? সযোগ, এখানে দেখেন ধয় বয়, মানে ধয় ধয় দীর্ঘিকার ন, এই যে এটা আমরা ভাঙলাম। এখন স্বাধীনের ক্ষেত্রে এটা কেন আমার মানে এই রুলসে হবে না? এই রুলসে কেন হবে না? দেখেন কেন হবে না, কারণ বফলা রুলস অনুসারে বফলা বাংলা ওই জায়গাটাতে বসবে সু, আর বফলার সাথে যে বর্ণটা থাকে যেটা শুধু শুরুতে সেটা বসে, তো বফলার সাথে এখানে আছে আকার, তাহলে এখানে যদি আমি আকার দিই এটা হবে আধীন। তাহলে এটা কি সুযোগ আধীন? আধীন নামে কোনো অর্থ আছে? নাই। সো এই কারণে আমি এটা দিতে পারবো না, বফলা রুলস হবে না। তাহলে এটা কোন রুলস হবে? এটা হবে 1 নম্বর রুলস, এইটা। অর্থাৎ স্বাধীন এখানে আকারের জায়গাটা ভেঙে ফেলতে হবে। আকারের যেটা ভাঙলে কি হবে? এই যে দেখেন স আর তারপর হচ্ছে ধীন। সো স এর অর্থ আছে এই সমান হচ্ছে নিজ, ঠিক আছে? আর এই অ এর আগে কি বসাতে হবে? অ বা যে কোনো একটা, সেখানে কি দিলে অর্থ হয়? অ দিলে অর্থ হয়, তার মানে সযোগধীন, স্বাধীন। কনসেপ্টটা কি ক্লিয়ার? আর তাছাড়া এখানে যদি অল দাও, তুমি যদি চিন্তা করো যে স্যার এখানে তো আপনি বলছেন যে কোনো একটা, মানে এখানে তো অন্য যে কোনো স্বর হইলেই হয়, তা আমি যদি এখানে মনে করেন যে এখানে আমি আধীন না দিয়ে অধীন দিলাম, ধরেন আমি অধীন দিলাম, তো অ দিলে তো এখানে অর্থ হচ্ছে, তাহলে সুযোগ অধীন এটা কেন হবে না? হবে না এই কারণে, কারণ অর্থের দিক থেকে এটা মিলে না। সু মানে হচ্ছে ভালো, সু মানে ভালো, আর অধীন মানে আওতাধীন। এখন স্বাধীন মানে কি ভালো আওতাধীন, না স্বাধীন মানে নিজের আওতাধীন? বলেন কোনটা? স্বাধীন মানে নিজের আওতাধীন, আমি কারো আন্ডারে না। সো তার মানে স্বাধীন কি হবে? সযোগ অধীন এটা হবে। বুঝছো না বুঝো নাই? বলো বুঝছো না বুঝো নাই? ইসপানি মিম, জিনিসটা কি ক্লিয়ার? ফাইন বলছে ভাইয়া আমার বই উপজেলাতেও নাই জেলাতেও নাই। যারা জেলা উপজেলা কোনো জায়গাতে বই পাবেন না, তারা একটা সপ্তাহ ওয়েট করেন, রকমারিতে বই দিয়ে দিব। রকমারিতে অর্ডার করলে আপনার বাসা পর্যন্ত দিয়ে আসবে। কথা বুঝতে পারছেন? এক সপ্তাহ মানে 3-4 দিন ওয়েট করেন, 3-4 দিনের মধ্যে রকমারিতে দিয়ে দিব, আপনার বাসায় যায় বই দিয়ে আসবে রকমারিতে অর্ডার করলে। নাহিদা বলছে অন্বেষণ বইটা কেমন? ভালো না অন্বেষণ, এমনি এই বই তো এমনি পড়ে মানুষ, এমনিতেই লিখছি। অন্বেষণ খুব একটা ভালো বই না, বুঝতে পারছেন? বইটা খুব একটা ভালো না। আপনারা শুধু ধ্রুব পড়েন, ধ্রুব খুব ভালো, আপনাদের অন্বেষণ পড়া লাগবে না, অন্বেষণ ভালো না আপনাদের জন্য। ওকে, একজন বলছে ভাই এসন মানে কি? এসন মানে হচ্ছে, এসন
মূল শব্দটা হচ্ছে এসনা। এসনা মানে খোঁজা। ওই যে গবেষণা শব্দের আসলে পারেন না কেন, সব তো ঠাড়া মুখস্থ করছেন। দুঃখ তো এই জায়গায় লাগে। এই যে জিজ্ঞেস করছেন এসন মানে কি, অথচ আপনারা যদি জিজ্ঞেস করি গবেষণা শব্দের বিশ্লেষণ কি, ঠাড়া মুখস্থ বলে দিবেন স্যার গোযোগ এসনা। এই যে গোযোগ এসনা, এসনা মানে কি, এসনা মানে খোঁজা। তাহলে এসন মানে কি, খোঁজ। এই খোঁজ থেকে আসছে এসনা। কথা কি বুঝতে পারছেন? সব তো ঠাড়া মুখস্থ করছেন, প্রবলেম তো এই জায়গায়। ওকে ফাইন। প্রথম শব্দে দ্বিতীয় শব্দের শুরুতে হ্যাঁ অপূর্ব বলছে যে নিয়ম 10টা হচ্ছে 8-এর মতো। এই অন্য শর্তটা হচ্ছে কিশোর হবে, এটা ওই বফলা যুক্ত শব্দের সাথে থাকে, ঠিক আছে? এরপরে কি বলছে, হিতৈষীর মতো এসি, হ্যাঁ খোঁজ, হ্যাঁ ওইটাই গুড। এই তোমরা কি বুঝছো না বুঝো নাই? অন্যয় অনুযোগ হয় এটা হবে, হ্যাঁ অন্যয় অনুযোগ হয় এটা হবে। তন্নি কি হবে এটা বলেন। তুমি সিম্পল চিন্তা করো না, তন্নি কি হবে, বফলা আছে না, তাহলে বফলা জায়গাটা ভেঙে ফেলো, তাহলে তো আর না, দেখো বফলা জায়গাটা ভেঙে ফেলি আমি, তন্নি তো এই যে দেখো তন্নি, তাহলে সরি তন্নি, তাহলে বফলার জায়গাটা ভেঙে ফেলো, তাহলে ত আর ন, বফলার জায়গাটা ভেঙে ফেলো, তাহলে বফলার জায়গাটা ভেঙে ফেললে এই যে লাস্টে দীর্ঘিকার আছে দীর্ঘিকার বসায় দাও, আর এই যে বফলার জায়গাটা ভেঙে ফেললে এখানে রস্য করা যাবে, তার মানে তনুযোগী তন্নি শেষ। তনুযোগ ই তন্নি, বুঝছো না বুঝো নাই? স্যার অনলাইনে কিভাবে অর্ডার করতে হবে বলেন প্লিজ, বলে দিব। ময়মনসিংহ কোন লাইব্রেরিতে পাবো? ময়মনসিংহ কলেজ লাইব্রেরিতে পাবেন, আকন্দ লাইব্রেরিতে পাবেন। ফার্মগেট কোন লাইব্রেরিতে পাবো? ফার্মগেটে বই, ফার্মগেটে হচ্ছে গ্রিন লাইব্রেরিতে পাবেন, সুমনাতে পাবেন, তারপর হচ্ছে মানে সুমন বুক হাউসে পাবেন, গ্রিন লাইব্রেরিতে পাবেন, তারপর হচ্ছে ইউসিসি বুক হাউসে পাবেন, ইউসিসি বুক হাউস, ঠিক আছে, এটাতে পাবেন। ওকে ফাইন। মাদারীপুরে কি আছে? মাদারীপুরে পাওয়ার কথা। মাদারীপুরে ওই যে ইয়া লাইব্রেরিটা আছে না, ওই যে মাদারীপুর যেটা সরকারি কলেজ, মাদারীপুর সরকারি কলেজের পিছনের গলিতে একটা লাইব্রেরি আছে না, ওই লাইব্রেরি গুলোতে পাওয়ার কথা। যদি না পান ওদেরকে বললেই হবে, ওরা আমার চেনে, মানে খুব ভালো করে চেনে, কারণ ওখানে আমি গেছিলাম যখন যাইতাম, যখন ক্লাস দিতাম, ওরা আমার চেনে। সো ওখানে বললেই হবে, ওরা আমার বই বাংলা বাজার থেকে অর্ডার দিয়ে নিয়ে নিবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? সিলেটে কোন লাইব্রেরিতে পাবেন? সিলেটে সামি লাইব্রেরিতে পাবেন। ওকে, আসলে এখন পড়া মুখস্থ থাকার পাশাপাশি লাইব্রেরির নামও মুখস্থ হয়ে গেছে, কারণ এত স্টুডেন্ট জিজ্ঞেস করে কোন লাইব্রেরিতে পাবো। ওকে ফাইন, এগুলো মুখস্থ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত বুঝছেন। তাহলে এই 10টা নিয়ম আমাদের ক্লিয়ার হয়ে গেছে, 10টা নিয়ম আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন এই 10টার পরে আমি বলছিলাম যে টোটাল নিয়ম আছে 12টা, তাহলে আরো 2টা নিয়ম আছে। এখন এই 11 নম্বর এবং 12 নম্বর নিয়ম, এই দুইটা আমি আপনাকে দেখাচ্ছি। আসেন 11 নম্বরটা কি একটু খেয়াল করেন। আচ্ছা, একজন বলছে ভাইয়া আজকের একটা প্রশ্ন, একটু আজকের টপিকের বাইরে, বৃষ্টি, বৃষ যুক্তি এটা কিভাবে হইলো? ইসপানি মিম, এটা আজকের টপিকের বাইরে না, এটা আজকের টপিকেরই প্রশ্ন। এটা তৎসম ব্যঞ্জন সন্ধির প্রশ্ন। আমি এখন তৎসম স্বর সন্ধি পড়ে দিছি, যখন তৎসম ব্যঞ্জন পড়াবো তখন তুমি বুঝে যাবা। সো একটু পরে তোমার উত্তর পেয়ে যাবা, এখন বলবো না। এবার আসো, যুক্ত ব্যঞ্জনের সন্ধি বিচ্ছেদ কি আজ করাবেন? হ্যাঁ করাবো। এবার দেখো, এবার আমি যেটা বলতেছি, এবার দেখো স্যার স্বাবলম্বী কি হবে? স্বাবলম্বী হচ্ছে মানে স্বাবলম্বী হচ্ছে এই যে সযোগ অবলম্বী। এই যে দেখো স্বাবলম্বী চিন্তা করো, এখানে বফলার রুলস চিন্তা করা যাবে না। বফলার রুলস চিন্তা করা যাবে না কেন? দেখো বফলার রুলস চিন্তা করলে এটা কি হবে, এখানে যেহেতু দ্বিতীয় শব্দ মানে আকার আছে, তাহলে দ্বিতীয় শব্দের শুরুতে আকার দিতে হবে, তাহলে তখন তো হবে আবলম্বী। আবলম্বী শব্দের কোনো অর্থ আছে? নাই, এটা তো অবলম্বী আছে, সেই কারণে দ্বিতীয় শব্দের শুরুতে অ দিতে হবে। তার মানে এটা বফলার রুলস যাবে না, এটা কোন রুলস যাবে? এটা যাবে হচ্ছে আকার রুলস। আকার রুলস অনুসারে যদি ভাঙি, তাহলে আমরা এখানে প্রথমে ভাঙবো হচ্ছে এরকম যে স যোগ বলম্বী। স শব্দের অর্থ আছে, আর দ্বিতীয় শব্দের শুরুতে বসবে অ, তার মানে স যোগ অবলম্বী, মানে নিজেই অবলম্বী, সেটাই কি স্বাবলম্বী। বুঝছেন জিনিসটা? এটা একটু প্র্যাকটিসের ব্যাপার ভাই, একটু প্র্যাকটিস করলে জিনিসটা মাথায় ঢুকে যাবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এবার সেন আমরা পরের পয়েন্টে যাই। দেখেন 11 নম্বর পয়েন্ট, 11 নম্বর পয়েন্টটা কি দেখেন, জয় রেফ থাকলেই জাস্ট রয় রস্বীকার বসে দিবেন, শেষ। রেফটা একটু বড় হয়ে গেছে। ওকে, জয় রেফ থাকলে রয় রস্বীকার, জয় রেফ থাকলে রয় রস্বীকার, মানে জয় রেফ থাকলে কি কোনো কথা ছাড়া ওই জায়গায় রয় রস্বীকার বসে যাবে। যেমন দেখেন, আমি যদি বলি পর্যায়, তাহলে আমার এখানে কি আছে? জয় রেফ আছে, তাহলে জয় রেফের জায়গায় আপনি কি করে ফেলবেন? এই জায়গাটা ভেঙে খালি রয় রস্বীকার বসে দিবেন, বাকি যা আছে তা বসে যাবে। তার মানে প এর জায়গায় প, জয় রেফের জায়গায় রয় রস্বীকার, আর বাকি যা আছে তা বসে দিবেন, তার মানে আয়, তাহলে পরিযোগ আয় পর্যায়, শেষ।
যদি বলি পর্যন্ত, যদি বলি পর্যন্ত, তাহলে পর্যন্তর ক্ষেত্রে যে জয়রেফ আছে জয়রেফের জায়গাটা ভেঙে ফেলেন, তাহলে প আর জয়রেফের জন্য হচ্ছে রয় রস্যিকার পরি, আর তারপরে বাকি যা আছে তা বসিয়ে দিবেন, তার মানে অন্ত, পরিযোগ অন্ত, পর্যন্ত শেষ। মানে এখানে তো একটা অ আছে, পর্য অ আছে না, তো সেটা। তারপর যদি বলি আমি দেখেন উপরযুক্ত, যদি বলি আমি উপরযুক্ত, তাহলে এবার বলেন তো কি হবে, জয়রেফ আছে জয়রেফের জায়গাটা ভেঙে ফেলবেন, তাহলে জয়রেফের জায়গাটা ভাঙলে কি হবে দেখেন এই পর্যন্ত, তাহলে রস্যাউ প আর জয়রেফ, তাহলে রস্যাউ প আর জয়রেফের জন্য রয় রস্যিকার, আর তারপরে বাকি যা আছে তার মানে এইটুক, তাহলে বসায় দেন, তাহলে উপরি যোগুক্ত, তার মানে উপরি যোগ এই যে এইটুক, তার মানে উপরি যোগুক্ত, উপরযুক্ত। বা যদি বলেন আমি যদি বলি উপর্যুপরি, ধরেন আমি বললাম উপর্যুপরি, তাহলে এবার কি হবে বলেন তো উপর্যুপরি, তাহলে উপর্যুপরিতে কি হবে, এই যে জয়রেফের জায়গাটা ভেঙে ফেলেন, তাহলে কি হবে এটা হচ্ছে উপরি, কারণ এই যে উপ জয়রেফের জন্য রয় রস্যিকার, আর বাকি যা আছে তা, অর্থাৎ উপরি যোগ উপরি, উপর্যুপরি। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলো বুঝছো না বুঝো নাই? উপরি যোগ উপরি, এটা হচ্ছে উপর্যুপরি, বুঝতে পেরেছো? এই পর্যন্ত কি ক্লিয়ার? এই যে সৌরভ ধার বলছে ভাইয়া তাহলে তুর্য এটা সন্ধি বিচ্ছেদ কি? তুমি আমাকে বলো তুর্যর সন্ধি বিচ্ছেদ পড়ার আগে সূর্যর সন্ধি বিচ্ছেদ কি? সূর্যর সন্ধি বিচ্ছেদ যা, তুর্যর সন্ধি বিচ্ছেদ তা। এবার বলো সূর্য সন্ধি বিচ্ছেদ হয়? আরে ভাই সূর্য একটা মূল শব্দ, এটা সন্ধি বিচ্ছেদ হয় না, সুতরাং তুর্যর সন্ধি বিচ্ছেদ হবে না। মানে এগুলো তো মূল শব্দ। দেখো এখানে কিন্তু জয়রেফ গুলো কোথায় আছে, মাঝখানে আছে, বুঝতে পারছো? সো জয়রেফ থাকলে মূল শব্দগুলো তো তুমি ভাঙতে পারবা না। আমি একটু আগে তোমাকে কি বললাম, কলম এটাকে কি ভাঙা যায়? তো সূর্যকে কি তুমি ভাঙতে পারবা? ভাঙতে পারবো না তো। এবং সূর্যকে তো তুমি বলতে পারবো না যে সূরি, সূরি যোগ কি, কিছু নাই। ওকে ফাইন। ধর্ম, ধর্ম কি হবে? ধর্ম যোগ অধর্ম, এটা হচ্ছে ধর্ম ধর্ম। ধর্ম যোগ অধর্ম, এটা হচ্ছে ধর্ম ধর্ম। পরিচর্যা কি হবে? পরিচর্যা হবে না, কারণ পরিচর্যার জয়রেফটা মাঝখানে নাই, পরিচর্যার জয়রেফটা লাস্টে আছে, লাস্টে থাকলে হবে না। ওকে ফাইন। এই ব্যাপারটা কি ক্লিয়ার? এই ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে 11 নম্বর কি ক্লিয়ার হয়েছে? বলো 11 নম্বর কি ক্লিয়ার হয়েছে? তাহলে 12 নম্বরে চলে যাব। 11 নম্বর কি ক্লিয়ার হয়েছে? তাহলে 12 নম্বরে চলে যাব। 11 নম্বর কি ক্লিয়ার হয়েছে? তাহলে 12 নম্বরে চলে যাব। হ্যাঁ একজন বলছে ভাইয়া পর্যালোচনা এটা কি হবে? হ্যাঁ এটা হবে, পর্যালোচনা হবে। কারণ দেখো এই যে পর্যালোচনা, দেখো পর্যালোচনা, পর্যালোচনা, এই তো। তো জয়রেফের জায়গায় জয়রেফটা খালি রয় রস্যিকার বসে দাও, তাহলে কি হবে প আর জয়রেফের জায়গায় রয় রস্যিকার, আর বাকি যা আছে তা বসে দাও, তার মানে কি আলোচনা শেষ। তার মানে পরিযোগ আলোচনা, পর্যালোচনা, সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। কথা বুঝতে পারছো? পরিযোগ আলোচনা, পর্যালোচনা, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। মন্বন্তর, মন্বন্তর কি হবে? মনোযোগ অন্তর। রিফাত বলছে ভাই চর্যাপদ কি হবে? তোর মাথা, চর্যাপদ কি হবে? চর্যাপদ একটা মূল শব্দ। চর্যাপদ কি? চরি যোগ আপদ। চর্যাপদ একটা মূল শব্দ। চর্যাপদ কি? চরি যোগ আপদ দিবি? চর্যাপদ একটা নাম। ওকে ফাইন। জিয়াদ বলছে আচ্ছা স্যার যে মাঝে মাঝে বলে সাদাত সাদাত, সাদাতের কমেন্ট পাচ্ছি না। আরে জিয়াদ তুমি তো সেকেন্ড টাইমের স্টুডেন্ট, সাদাত ফার্স্ট টাইমের স্টুডেন্ট, দুইটা গ্রুপ আলাদা। আশ্চর্য কি হবে? আশ্চর্য হবে না, আশ্চর্য হচ্ছে নেক্সট, আশ্চর্য হচ্ছে লাস্টে আছে, এই জন্য হবে না। পর্যাপ্ত হবে, এই যে একজন বলছে ভাই পর্যাপ্ত, এটা হবে, হ্যাঁ হবে, পরিযোগাপ্ত পর্যাপ্ত এটা হবে। ওকে ফাইন। শীতু বলছে আমাদের একটু দেখেন। আরে তোমাদেরকে দেখি তো, কি রে ভাই, আমি তো দুই জায়গায় দেখি, তোমাদেরও দেখি তাদেরও দেখি। আই বুঝছো না বুঝো নাই? আশ্চর্য হবে না, এটা শেষে আছে। হ্যাঁ আশা করি ক্লিয়ার, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত, এই পর্যন্ত এই পর্যন্ত আশা করি বুঝেছো, এই পর্যন্ত আশা করি বুঝেছো। এরপর দেখো তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এরপর চলো আমরা পরের পয়েন্টে যাই, এরপর চলো আমরা পরের পয়েন্টে যাই। পরের পয়েন্টে গেলে কি হবে? এরপর চলো আমরা পরের পয়েন্টে যাই। আচ্ছা এবার দেখো, এবার দেখো আমরা পরের পয়েন্টে যাই। 12 নম্বর পয়েন্ট, 12 নম্বর পয়েন্ট দেখো। 12 নম্বর পয়েন্ট হচ্ছে, 12 নম্বর পয়েন্ট হচ্ছে আমি যদি বলি 12 নম্বর পয়েন্টে কি, 12 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো সন্ধিবদ্ধ শব্দ উচ্চারণের সময় লিখো,
সন্ধিবদ্ধ শব্দ উচ্চারণের সময়, 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 সন্ধিবদ্ধ শব্দ উচ্চারণের সময় যদি, উচ্চারণের সময় যদি অয় আয় অব আব, যদি অয় আয় অব আব, অয় আয় অব আব সন্ধিবদ্ধ শব্দ উচ্চারণের সময় যদি অয় আয় অব আব উচ্চারিত হয়, অয় আয় অব আব উচ্চারিত হয়, উচ্চারিত হয়, তাহলে তাহলে বিচ্ছেদের সময়, সন্ধিবদ্ধ শব্দ উচ্চারণের সময় যদি অয় আয় অব আব উচ্চারিত হয়, তাহলে বিচ্ছেদের সময় তার পরিবর্তে, বিচ্ছেদের সময় তার পরিবর্তে, বিচ্ছেদের সময় তার পরিবর্তে এ ওই ও ও বসবে, এ ওই ও ও বসবে, এ ওই ও ও বসবে। তাহলে কি বলতেছি আমরা, সন্ধিবদ্ধ শব্দ উচ্চারণের সময় যদি অয় আয় অব আব উচ্চারিত হয়, তাহলে বিচ্ছেদের সময় এর পরিবর্তে মানে অয়ের পরিবর্তে এ, আয়ের পরিবর্তে ওই, অবের পরিবর্তে ও এবং আবের পরিবর্তে ও বসবে। এ ওই ও এর জায়গায় মানে অয় আয় অভাবের জায়গায় এ ওই ও বসবে। আগে লিখেন, পরে উদাহরণ দিচ্ছি একটা একটা করে, বুঝতে পারছেন? মৃদুল হাসান বলছে ভাইয়া ক্লিয়ার আছি। জিয়াদ বলছে ভাইয়া অবশেষে আমাদের দিকে থাকলো। কি যে কমেন্ট করছ তারা মাঝে মাঝে। কি বলছে ভাই? স্যার একদম ক্লিয়ার আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত কোনোদিন বুঝি নাই। আচ্ছা, এই পর্যন্ত এভাবে কোনোদিন বুঝি নাই। স্যার মারতণ্ড কি হবে একটু পরে বলবো, মারতণ্ড কি হবে একটু পরে বলবো, মারতণ্ড হচ্ছে নিপাত নিষিদ্ধ, এই কারণে এখন বলতেছেন একটু পরে বলবো। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছো? জি ভাই এ পর্যন্ত ক্লিয়ার, ভেরি গুড। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছি, এ পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছো? জি ভাই এ পর্যন্ত ক্লিয়ার হয়েছি, ভেরি গুড, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছি। এরপর আসো পরের পয়েন্টে যাই, পরের পয়েন্টে যাই। তাহলে এই পর্যন্ত সরি এটার উদাহরণ তো দিই, অয় আয় অভাব থাকলে যেমন কি বসবে, যেমন দেখো আমি যদি অয় দিয়ে বলি, যেমন মনে করো নয়ন, যদি বলি নয়ন, তাহলে নয়ন শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে বলো তো? নয়ন শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? দেখো দেখো নয়, নয় অয় আছে, তাহলে অয় থাকলে কি হবে? অয় থাকলে হবে এ। এখন অয়টা ছিল কার সাথে? নয়ের সাথে, তাহলে একার বসে কার সাথে? নয়ের সাথে। বাকি আছে, বাকি আছে হচ্ছে অন, তাহলে মানে নে যোগ অন নয়ন, শেষ। কথা কি ক্লিয়ার? নে যোগ অন নয়ন। এরপর দেখো আমি যদি বলি শয়ন, এই যে দেখো শয়ন, শয়ন কি আছে? শয়নের মধ্যে তোমার আছে কি? একার আছে, তো একার এখানে বসাই দিলাম, মানে অয় আছে, অয় থাকলে কি হবে? একার হবে। এখন অয়টা ছিল কার সাথে? তালা বসুর সাথে, তাহলে একার হবে কার সাথে? তালা বসুর সাথে, তাহলে সে যোগন শয়ন, শেষ। তাহলে নে যোগন নয়ন, সে যোগন এটা কি হবে? শয়ন, বুঝতে পারছো? আচ্ছা এরপর যদি বলি, এরপর যদি বলি মনে করো যে যদি বলি, যদি বলি আমি মনে করো অয় আয়, আয় দিয়ে কি, যেমন মনে করো আমি যদি বলি গায়ক, যদি বলি গায়ক, এখন গায়কের ক্ষেত্রে কি হবে? গায়কের ক্ষেত্রে হবে হচ্ছে মনে করো গায়ক, তো তাহলে মনে করো হচ্ছে গই, গায়কের ক্ষেত্রে হবে হচ্ছে সরি গায়কের ক্ষেত্রে হবে হচ্ছে ঐকার, তাই না? আয় থাকলে কি হবে? আয় থাকলে হবে ঐকার, তাহলে ঐকার বসে দিলাম আগে। এখন আয়টা ছিল কার সাথে? গয়ের সাথে, তাহলে ঐকার বসে কার সাথে? গয়ের সাথে। আর তারপরে বাকি যা আছে সব বসে যাবে, তার মানে গই যোগ গায়ক। যদি বলি নায়ক, তাহলে নায়ক কি হবে বলেন তো? নায়কের মধ্যে আয় আছে, আয় থাকলে হবে ঐকার, আয়টা ছিল কার সাথে? নয়ের সাথে, তাহলে ঐকার বসে কার সাথে? নয়ের সাথে। বাকি যা আছে বসে দেন, তার মানে নয় যোগ নায়ক। তাহলে গই যোগ গায়ক, নয় যোগ নায়ক, শয়ন সে যোগ শয়ন, নয়ন নে যোগ নয়ন। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপর দেখো অব থাকলে কি হবে? অব থাকলে হবে ওকার, যেমন দেখো লবণ, দেখো লবণ, তাহলে অব, অব আছে, তাহলে অব থাকলে হবে ও। এখন অব ছিল কার সাথে? লয়ের সাথে, লব, তাই না? তাহলে অব ছিল কার সাথে? লয়ের সাথে, তাহলে ওকারটা বসে কার সাথে? লয়ের সাথে। আর বাকি যা আছে তা বসে যাবে, তার মানে ল যখন লবণ, শেষ। যদি বলি দ্রবণ, তাহলে এবার চিন্তা করো, দেখো দ্রব, দ্রব অ আছে, মানে অব আছে, তাহলে অব থাকলে কি হবে? ওকার হবে। এখন অবটা ছিল কার সাথে? দৈরবলার, মানে দৈরবলার সাথে, তাহলে ওকার বর্গের সাথে দৈরবলার সাথে। বাকি যা আছে তা বসে যাবে, তার মানে দ্রযোগন দ্রবণ, সিম্পল। তাহলে লোযোগন লবণ, দ্রযোগন দ্রবণ। যদি বলি গবেষণা, এই তো আল্লাহর নামে ঠাড়া মুখস্থ তোমাদের, গবেষণা তো আল্লাহর নামে তোমাদের ঠাড়া মুখস্থ, বুঝো না কিছু অনেকেও। ব্যাপারটা হচ্ছে দেখো গব, গব অব আছে, তাহলে অব থাকলে কি হবে? অব থাকলে হবে, অব থাকলে হবে ওকার, অব থাকলে হবে ওকার। এখন ওকারটা বসবে কার সাথে? গব ছিল, মানে অব ছিল যার সাথে? অব ছিল কার সাথে? গয়ের সাথে, তাহলে ওকার বিভাগের সাথে গয়ের সাথে। আর বাকি যা আছে তা বসে যাবে, তার মানে এ স না, তার মানে এ স না। তাহলে গো যোগ এ স না, এটা হচ্ছে গবেষণা। ও এ স না, এটা হচ্ছে গবেষণা। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? আচ্ছা, সারা জীবন মুখস্থই করছে এগুলা, এখন
এখন সব বুঝতে পারতেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। গবেষণা লবণ। আচ্ছা একজন বলছে স্যার ভাবুক কি হবে? দেখো ভাবুক তার মানে এর মধ্যে কি আছে? আব, ভাব, ভাব, আব আছে। তাহলে আমাদের রুলসটা কি ছিল? আমাদের রুলসটা ছিল হচ্ছে অয় আয় অব আব, আব থাকলে কি হবে? ঔকার। তাহলে এবার দেখো আমরা দেখি, আমরা যদি বলি ভাবুক তাহলে আব আছে, আব, আব থাকলে কি হবে? আব থাকলে হবে ঔকার। এখন আব ছিল কার সাথে? ভয়ের সাথে। তাহলে ঔকার বলে কার সাথে? ভয়ের সাথে। বাকি যা আছে তো বসে দাও। তার মানে কি হবে? বহুযুবক ভাবুক শেষ। যদি বলি নাবিক, খেয়াল করো, যদি বলি নাবিক তাহলে নাবিকের ক্ষেত্রে খেয়াল করো, নাব, নাব, আব আছে, আব থাকলে কি হবে? ঔকার হবে। এখন আবটা ছিল কার সাথে? নয়ের সাথে। তাহলে ঔকার বলবে কার সাথে? নয়ের সাথে। বাকি আছে কি ইক, তাহলে মানে কি হবে? নৌযৌগিক নাবিক শেষ। বুঝছো না বুঝো নাই? কনসেপ্টটা কি ক্লিয়ার হইছে? নৌ যোগ ইক নাবিক। ওকে, বুঝছো ব্যাপারটা কি ক্লিয়ার? ভাইয়া গবেষণা তো নিপদ নিষিদ্ধ সন্ধি, তাই না? কোন দুঃখে নিপদ নিষিদ্ধ সন্ধি হবে? গবেষণা তো রুলস দিয়ে বুঝাই দিলাম, নিপদ নিষিদ্ধ কেন হবে? কি আশ্চর্য রে ভাই, রুলসই তো বুঝাই দিলাম যে গবেষণা অব আছে, গব, অব আছে, অব থাকলে কি হবে? অব থাকলে হচ্ছে ওকার হবে। আর ওকারটা এখানে বসে দিলাম, ওকারটা বসে কার সাথে? গয়ের সাথে, কারণ গব অব ছিল গয়ের সাথে, ওকার গয়ের সাথে বসলো। বাকি যা আছে এই যে এ স না, সো এ স না বসাই দিলাম, সিম্পল। বুঝছো না বুঝো নাই? কি আমানুল্লাহ বলছে ভাইয়া 9-10 কই ছিলেন? 9-10 আমি তো ইচ্ছা করেই পড়াই না। 9-10 বাচ্চাদেরকে আমি ইচ্ছা করেই পড়াই না। কেন জানো? 9-10 আমি চাইলে কিন্তু ইউটিউবে আমার অনেক স্টুডেন্টদেরকে আমি 9-10 জন্য কোর্স দিতে পারতাম, কোর্স চালু করতে পারতাম, কিন্তু কেন পড়াই না? কারণ 9-10 বাচ্চার খাতা মূল্যায়ন করা হয় বোর্ড বই অনুসারে। এখন আমি তো বোর্ড বইয়ের কোন জায়গায় ভুল আছে এগুলা সহ মার্ক করে করে পড়াই, বোর্ড বইয়ের ভুল সংশোধন করে পড়াই। অথচ ক্লাস 9-10 বাচ্চাদের বইয়ের মূল্যায়ন করা হয়, খাতার মূল্যায়ন করা হয় বোর্ড বই অনুসারে। এখন ও যদি আমার কাছে ক্লাস করে তাহলে আলটিমেটলি ও তো পরীক্ষার হলে দিয়ে আসবে শুদ্ধটা, কিন্তু ওই শুদ্ধটাই তার পরীক্ষার হলে কাটবে। সেই কারণে 9-10 বাচ্চাদেরকে আমি পড়াই না, ইচ্ছা করেই পড়াই না। বুঝতে পারছো? হ্যাঁ, যদি 9-10 বইগুলো তো শুদ্ধ থাকতো তাহলে আমি পড়াইতাম, কিন্তু বাংলাদেশ। ওকে ফাইন, সবাই ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। অয় আই অব আব থাকলে সবসময় কি হবে? অয় আই অব আব থাকলে, অয় আই অব আব থাকলে এটা কি হবে? এ ওই ও ও হবে, এ ওই ও ও হবে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো? গবাক্ষ তাহলে নিপাত নিষিদ্ধ? হ্যাঁ, গবাক্ষ নিপাত নিষিদ্ধ। কেন পরে বলতেছি, দাঁড়াও। আচ্ছা লবণ, স্যার এখানে শুধু অন কেন বসছে? যেমন শব্দগুলো তো ভিন্ন, যেমন লবণের বন, দ্রবণের বন। আরে বন কেন রে ভাই, খেয়াল কর, লবণ। এখন আমার কিন্তু মানে আমার রুলসটা কি? আমার রুলসটা হচ্ছে অব, অবের জন্য আমি ওকার নিব। তাহলে আমি তো এখানে এই লবের মানে লবণের, খেয়াল কর, ল যোগ অ যোগ ব যোগ অ যোগ ন, এই হচ্ছে লবণ। তো এই অবের জন্য আমি ওকার নিয়ে ফেলছি। তাহলে এখন কি আর ব আছে? এখন তো আর ব নাই, এই অনটা এখানে বসে দিছি, আর এই ওকারটা বসবে হচ্ছে লয়ের সাথে, শেষ। দ্রবণেও সেম। তাহলে দ্রবণের মধ্যেও দয় রফালা যোগ মানে তারপর হচ্ছে অ যোগ ব যোগ অ যোগ ন। তাহলে ওই অ আর ব এই দুইটার জন্য তো আমি ওকার বসে ফেলছি দ্বয়রফলার সাথে, বাকি আছে অ নয়, অনটা এখানে বসে গেছে। রাফি বুঝছো? নাবিকের শেষে বিক কিন্তু দিচ্ছি নি, বুঝতেছি না। আরে ভাই নাবিকের শেষে আমার রুলসটা কি? আমার রুলসটা হচ্ছে আব থাকলে ঔকার দিব, আব। নাবিক শব্দটাকে তুমি ভাঙো, দেখো ন যোগ আ যোগ ব যোগ রস্যই যোগ ক, এটা না আমার নাবিক। এখন আমার রুলসটা কি? আমার রুলসটা হচ্ছে আব থাকলে আবের পরিবর্তে আমি দিব ঔকার, তা আবের পরিবর্তে ঔকার দিব। তাহলে এই যে আ আর ব এই দুইটার পরিবর্তে আমি দিব কি? আমি দুইটার পরিবর্তে দিব ঔকার, দুইটার পরিবর্তে দিব হচ্ছে ঔকার। এখন এই ঔকারটা বসবে কার সাথে? নয়ের সাথে। তাহলে নয়ের সাথে আমি ঔকার বসে দিলাম, আর বাকি আছে কি? ইক, তো বসে দিলাম ইক। আমি কি এখানে বিগ বাকি আছে? ব তো আমি কাউন্ট করেই ফেলছি, ওই বয়ের পরিবর্তে তো ঔকার বসেছি। তাহলে আমি এখানে কেন আবার ব বসাবো পরেরটায়? আমি বলো বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। জি স্যার বুঝছি। জি স্যার এখন বুঝছি, পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা ভেরি গুড। আচ্ছা এই পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো এই পর্যন্ত? পুরোপুরি ক্লিয়ার সবাই? জি ভাই একদম ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা এইবার যদি একদম ক্লিয়ার হয়ে থাকো, আচ্ছা এইবার যদি একদম ক্লিয়ার হয়ে থাকো আমাদের তাহলে তৎসম স্বরসন্ধি শেষ, তৎসম স্বরসন্ধির A to Z সব শেষ।
এখন তোমার খালি প্র্যাকটিসের ব্যাপার। তুমি যদি প্র্যাকটিস করো, এমন কোনো তৎসম স্বরসন্ধি নাই যেটা তুমি পারবা না, সব পারবা। কথা কি ক্লিয়ার? জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। ওকে ফাইন। এখন পেজ নাম্বার কততে যাব? সন্ধি। সন্ধি কত নম্বর পেজে? সন্ধি হচ্ছে সন্ধি হচ্ছে 424, পেজ নাম্বার 424, 424। ওকে, সন্ধি দেখো, পেজ নাম্বার 424 সন্ধি, একদম ডিটেইলসে ঠিক যেভাবে বইয়ের মধ্যে লেখা আছে। আমি বইয়ের বিষয়টা তোমাকে একটু দেখাচ্ছি, বইয়ের বিষয়টা দেখাচ্ছি যাতে তোমার জন্য এখানে ধরতে সুবিধা হয়। খেয়াল করো, দেখো আরে দূর, হ্যাঁ দেখো এখানে ব্যাপারটা হচ্ছে প্রথমত সন্ধি অধ্যায় শুরু করছি। সন্ধির বেসিকটা কি, এখানে সন্ধির বেসিকটা কি এই বিষয়গুলো লেখা আছে। সন্ধি সম্পর্কে দুইটা কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোডটা দেখলে সন্ধির উপর আমার দুইটা ক্লাস আছে, ক্লাস দুইটা দেখতে পারবা। দেন হচ্ছে সন্ধির প্রয়োজনীয়তা, দেন সন্ধির একটা দ্বিধান্বিত প্রশ্ন, সেটা হচ্ছে কোন পদের সন্ধি হয় না, কোন বাংলা পদের সন্ধি হয় না, এবং এটার পুরো ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। কারণ হচ্ছে এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে, এই প্রশ্নটা হচ্ছে ট্যারিফ কমিশনে আসছে, তারপর হচ্ছে সরকারি বেসরকারি নিবন্ধন পরীক্ষা আসছে, প্রাক প্রাথমিক ইয়াতে আসছে, বহুত জায়গায় আসছে। তো কোন পদের সন্ধি হয় না, তো কোন পদের সন্ধি নেই, এখানে আমি বুঝাইছি যে সব পদের আসলে সন্ধি হয়। যেমন বিশেষ্য পদের সন্ধি হয়, বিশেষণ পদের সন্ধি হয়, সর্বনাম পদের সন্ধি হয়, সব পদের সন্ধি হয়। তবে ক্রিয়াপদের সন্ধি দেওয়া এগুলা খুব আনকমন, সেই কারণে অ্যান্সারটা ক্রিয়াপদ দেখালে উত্তম, তবে ক্রিয়াপদ না থাকলে অব্যয় দেখানো যাবে। যাই হোক, হোয়াটএভার। এরপরে হচ্ছে তোমাদের সন্ধির প্রকারভেদ, যেটা তোমাদেরকে প্রথমে বলছিলাম, ওই যে অন্তঃসন্ধি আর বহিঃসন্ধি। অন্তঃসন্ধি কোনটা? একই শব্দের মধ্যে সন্ধি হলে তাকে বলে অন্তঃসন্ধি। উপসর্গ বা প্রকৃতি, উপসর্গ বা প্রকৃতি ও প্রত্যয়ের নিজেদের মধ্যে যে মিলন হয় তাকে বলে অন্তঃসন্ধি। যেমন যে দেখো ভজ যুক্তি, ঠিক আছে। তারপর দেখো এই যে একটু আগে একজন কোশ্চেন করছিল বৃষ যুক্তি, বৃষ্টি, এটা কিভাবে সন্ধি হয়? এটা অ্যাকচুয়ালি সন্ধির কোনো নিয়মে সন্ধি হয় না, এটা প্রকৃতি প্রত্যয়ের নিয়মে সন্ধি হয়। তবে এরকম কিছু জিনিস আমরা দেখবো আজকে, সমস্যা নাই। তো এই যে দেখো বৃষ যুক্তি বা ভজ যুক্তি, ভক্তি, ষষ্ঠ, ষষ্ঠ, এই যে দৃশ যুক্তি, দৃষ্টি, এগুলো হচ্ছে কি প্রকৃতি প্রত্যয়ের নিয়মে হয়েছে, সেটা হচ্ছে অন্তঃসন্ধি। আর একটা হচ্ছে বহিঃসন্ধি। বহিঃসন্ধি কি? দুইটি পৃথক অর্থবোধক শব্দ, যেটা তোমাদের গত ক্লাসে বেসিক ক্লিয়ার করে বলেছিলাম যে পৃথক অর্থবোধক শব্দের মধ্যে মিলন হলে, যেমন শতযোগ এক, শতর অর্থ আছে, একের অর্থ আছে, হিমযোগালয়, হিমের অর্থ আছে, আলয়ের অর্থ আছে, ইত্যাদি। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি কোন দৃষ্টিতে গেল? গঠন অনুযায়ী। আর আরেকটা হচ্ছে উৎস অনুযায়ী সন্ধি কত প্রকার, যেটা কালকে তোমাদেরকে পড়াইছি। এই যে সন্ধি প্রথমে দুই প্রকার, বাংলা তৎসম, এরপর বাংলা দুই প্রকার, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি, আর তৎসম তিন প্রকার, স্বর ব্যঞ্জন বিসর্গ, ঠিক আছে। এরপরে ব্যাপারটা ক্লিয়ার করে এরপরে হচ্ছে আলোচনা করছি বাংলা শব্দের স্বরসন্ধি নিয়ে, ফুল ডিটেইলস আলোচনা। বাংলা শব্দের স্বরসন্ধি যেভাবে যেভাবে এখানে আছে, এই যে তোমাদেরকে ঠিক যেভাবে ক্লাসে পড়াইছি, এই যে ঠিক যেভাবে ক্লাসে পড়াইছি, দেখো একটা হচ্ছে স্বরে ব্যঞ্জনে, একটা ব্যঞ্জনের স্বরে, একটা ব্যঞ্জনে ব্যঞ্জনে, তারপর স্বরে ব্যঞ্জনে কিভাবে কিভাবে, কাঁচা যোগ কলা, এই যে কাঁচার লাস্টে কি আছে স্বর, কলার ফার্স্টে কি আছে ক, ঠিক যেভাবে তোমাদেরকে ক্লাসে পড়াইছি ফুল ডিটেইলস এখানে ঠিক সেম ভাবে দেওয়া আছে। কথা কি বুঝতে পারছো? তারপর হচ্ছে ব্যঞ্জনের স্বরে, তারপরে এই পয়েন্ট গুলো আলোচনা করছে যে সন্ধিতে স্বরধ্বনির পর ব্যঞ্জনের স্বরধ্বনিটি কি হয়, তারপরে সন্ধিতে ব্যঞ্জনের পর স্বর হলে এই যে হলন্ত ধ্বনি, হলন্ত ধ্বনি মানে ব্যঞ্জন, ব্যঞ্জনের পর স্বরধ্বনি হলে ব্যঞ্জন স্বরধ্বনিটা কি হয়, তারপর হচ্ছে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি ধ্বনি পরিবর্তনে কোন প্রক্রিয়া গঠিত হয়, যেভাবে ক্লাসে পড়াইছি তোমাদের সব এখানে হুবহু সেম ভাবে দেওয়া আছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? এইবার আসো, এইটা আমি মূলত এখন যে কারণে নিছি, দেখো তৎসম স্বরসন্ধি বাংলাদেশের কোন টিচারের বইতে আমি যেভাবে আলোচনা করছি এভাবে দেওয়া নাই, এভাবে দেওয়া নাই। দেখো আমার এই জন্য অনেক বড় পৃষ্ঠা অনেক বেশি গেছে, কিন্তু আমার কোনো আফসোস নাই, আমার কথা হচ্ছে স্টুডেন্ট বুঝলো কিনা, ঠিক ক্লাসে যেভাবে বুঝেছি ওইভাবে আলোচনা করছি। দেখো সন্ধিবদ্ধ শব্দের মধ্যে আকার থাকলে বিচ্ছেদের সময় তার পরিবর্তে আকারের পরিবর্তে প্রথম শব্দের শেষে স্বরে বা স্বরেয়া এবং দ্বিতীয় শব্দের শুরুতে স্বরে বা স্বরে বসবে, যেটা তোমাদেরকে বুঝাইছি 1 নম্বর রুল যেটা। এরপর দেখো মহার্ঘ, এই শব্দটা সন্ধি বিচ্ছেদ করলে কিভাবে হবে, এই যে দেখো মহার্ঘ শব্দটা কিভাবে বুঝাইছি। দেখো প্রদত্ত শব্দের মাঝে আকার আছে, এই যে মহার্ঘ, প্রদত্ত শব্দের মাঝখানে আকার আছে, তাহলে বিচ্ছেদের জন্য আকারের জায়গায় আলাদা করে ভেঙে ফেলতে হবে। এখন তাহলে প্রথম শব্দের শেষে যদি অ আছে, মানে আমরা যদি ধরি যে প্রথম শব্দের শেষে কি আছে
প্রথম শব্দের শেষে যদি অ আছে ধরি তাহলে হবে মহ। এখন মহ শব্দের কোনো অর্থ হয় না, তার মানে প্রথম শব্দের শেষে হবে মহা। আবার দ্বিতীয় শব্দের শুরুতে যদি অ আছে ধরি তাহলে আমরা অর্থবহ শব্দ পাই, অর্থাৎ অর্ঘ্য। ঠিক আছে, তাছাড়া অভিধানে আর্ঘ্য শব্দের কোনো ভুক্তিও নেই, তার মানে কারেক্ট আনসার হবে মহা যোগ অর্ঘ্য, এটা হচ্ছে মহার্ঘ্য। ঠিক যেভাবে আমি তোমাদেরকে বুঝাইছি সেম ভাবে ফুল প্রত্যেকটা ওয়ার্ড ডিটেলস আলোচনা করে বুঝিয়ে দেওয়া আছে। এইরকম বিশ্লেষণ করে বাংলাদেশের কোন রাইটারের বইতে নাই, কথা বুঝতে পারছো? বাংলাদেশের কোন রাইটারের বইতে এইরকম বিশ্লেষণ করে দেওয়া নাই। সো দ্যাট ইজ ওয়াই এইটা তোমাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, মানে এইটা তোমার জন্য বেস্ট হবে। ঠিক আছে, সো আলটিমেটলি এই যে দেখো হস্তাক্ষর, হস্তাক্ষর শব্দের বিশ্লেষণটা কি হবে? দেখো সব প্রদত্ত শব্দের মাঝখানে আকার আছে, তাহলে বিচ্ছেদের জন্য আকারের জায়গাটা আলাদা করে ফেলতে হবে। এখন প্রথম শব্দের শেষে যদি অ আছে ধরি, মানে প্রথম শব্দের শেষে যদি আমরা যদি ধরি, খেয়াল করো যে প্রথম শব্দের মাঝখানে ও আছে, মানে হস্তাক্ষর এই জায়গাটা যদি ভেঙে ফেলি তাহলে হ্যাঁ, প্রথম শব্দের মাঝখানে যদি আমরা ধরে নেই ও আছে, প্রথম শব্দের শেষে আমরা যদি এই যে মানে ভেঙে ফেলি, ভাঙার জায়গাটা যদি, কি রে এত মোটা আসতেছে কেন, কালি এত মোটা আসতেছে কেন, ওয়েট, তাও তো অনেক মোটা। আচ্ছা দূর, এটা বাদ, এটা বাদ, এটা দিয়ে লাগাই, ওকে ফাইন। হ্যাঁ, এই যে দেখো হস্তাক্ষর, এটা যদি আমরা ভাঙি তাহলে এটা হচ্ছে হস্ত যোগ খর, এটা হচ্ছে আমরা বিশ্লেষণের জায়গাটা ভেঙে ফেললাম। প্রদত্ত শব্দের মাঝখানে আকার আছে, তার মানে বিচ্ছেদের জন্য আকারের জায়গা আলাদা করে ফেলতে হবে, ভেঙে ফেললাম আকার। এখন প্রথম শব্দের শেষে যদি অ আছে ধরি তাহলে পাই হস্ত, এই যে এটা যা অর্থবহ, যা অর্থবহ। আবার দ্বিতীয় শব্দের শুরুতে যদি অ আছে ধরি, অর্থাৎ এখানে যদি অ ধরি তার মানে আমি পাই হচ্ছে অক্ষর, যা অর্থবহ শব্দ। তাছাড়া প্রথম শব্দের শেষে ও দ্বিতীয় শব্দের শুরুতে যদি আযুক্ত করলে হবে হস্তা ও আক্ষর, যার কোনো অভিধানে ভুক্তি নেই, তার মানে হস্তাক্ষর শব্দের অর্থ হচ্ছে, মানে বিশ্লেষণ হচ্ছে হস্তযোগ অক্ষর। এইভাবে বিশ্লেষণ করে সন্ধি বিচ্ছেদ তুমি বাংলাদেশের দ্বিতীয় আরেকটা বই দেখাও আমাকে, নাই, নোওয়্যার নাই, আমি জানি তো, কথা বুঝতে পারছো? এইটা বাংলাদেশের কোন রাইটারের বইতে নাই, কনসেপ্টটা কি ক্লিয়ার? এইটা বাংলাদেশের কোন রাইটারের বইতে নাই। অপূর্ব বলছে ধ্রুব বই নিজেই একটা স্যার। এটা সত্য, আমি বই যেভাবে লিখছি এত কিছু, মানে আলটিমেটলি মানে আমি শুনো, আমি তো বললামই, এই যে আমি অন্বেষণ বই লিখছি, ধ্রুব বই লিখছি, টেক্কা বই লিখছি, আমি কেন অন্বেষণ তো বিসিএস এর জন্য, ধ্রুব হচ্ছে এক বিষয়ের জন্য, টেক্কা হচ্ছে বিরোচন সবার জন্য। তাহলে অন্বেষণের তো মানে ব্যাকরণ অংশের পাশাপাশি সাহিত্য অংশ আমি লিখি নাই, কেন লিখি নাই? বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমি সাহিত্য অংশ যেটা লিখছি, মানে আমি সাহিত্য অংশ লিখছি আমার কাছে আছে, কিন্তু আমার সাহিত্য অংশ বইটা আমার নিজের কাছে এখন পর্যন্ত আপ টু দা মার্ক মনে হয় নাই। দ্যাট ইজ ওয়াই আমি আমার সাহিত্য অংশ বের করি নাই। বের করলে তোমার কি মনে হয় আমার নামের কারণে, যে শাওন ভাইয়ের বই, এই নামের কারণে বই চলতো না? কম চলতো, বাট চলতো, তো চলতো, কিছু টাকা প্রফিট হইতো না, হইতো, কিন্তু আমি এই জিনিসটা চাই নাই। আমি চাইছি আমি বই যেটা বের করবো লাগলে আরো 2 বছর পরে বের করবো, কিন্তু বই যখন আমি বের করবো আমার বই হবে বাংলাদেশের নাম্বার 1 বই। আমার বইকে টেক্কা দেওয়ার মতো কোনো বই বাজারে থাকবে না, আমার টার্গেট হচ্ছে এইটা, কথা বুঝতে পারছো? যেমন এগুলো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হ্যাঁ এটা সত্য যে আমি বইয়ের মার্কেটিং কম করি, আমার বই বের হয় দেরিতে। যেমন তোমরা কিন্তু অনেকেই মানে ধ্রুব বইয়ের আগে তোমরা বাজারে অন্যান্য অনেক বই কিনে ফেলছো, কেন? তোমরা অনেকে ভর্তি হওয়ার আগে বই কিনে ফেলছো, জানতাই না যে ধ্রুব নামে একটা বই আছে, তোমরা ভর্তি হওয়ার আগে বই কিনে ফেলছো। সে এইসব দিক থেকে আমি মার্কেটিং অনেক পিছিয়ে আছি, এটা সত্য, এটা বাস্তব। কিন্তু তোমাকে আমি বইয়ের কোয়ালিটির দিক থেকে বলি, ধ্রুবর উপরে মার্কেটে কোনো বই নেই। এটা তুমি জয়কুলি বলো, অভিযাত্রী বলো, কিংবদন্তি বলো, আলোক বলো, এইটা বলো, সেইটা বলো, কোনো বই নেই, কথা বুঝতে পারছো? সিম্পল হিসাব। ওকে ফাইন, এরপর আসো। আচ্ছা এইবার তোমাকে আমি যে কারণে এইটা তোমাকে যে কারণে আমি বেসিক্যালি এখন হাতে নিছি, আসো, যে কারণে বেসিক্যালি আমি এখন এটা হাতে নিছি, আমি এখন তোমাকে পড়াবো নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি। এবার আসো নিপাত, এই যে দেখো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এভাবে করে বিশ্লেষণ করা, এই যে শিল্পোন্নত মানে ওকারের রুলস, আকার রুলস, এই যে শিল্পোন্নত, তারপরে মনে করো যে গঙ্গর্মী, প্রত্যেকটা এভাবে বিশ্লেষণ করে করে দেওয়া, ঠিক আছে? বিশ্লেষণ করে করে দেওয়া মানে প্রথমে বেসিক করা, তারপর হচ্ছে এইরকম এই উদাহরণের মতো আর কি কি আছে সবগুলো আলোচনা করা। কত উদাহরণ আছে এখানে, এই যে মহৌষধ, মহৌষধি, এই যে দেখো মহৌষধ, মহৌষধির যে ব্যাপারটা তোমাকে দেখলাম, প্রথমে মহৌষধ, এখন মহৌষধ ভাঙলে কি কি
ক্রাইটেরিয়া হতে পারে, আবার মহৌষধি ভাঙলে কি কি ক্রাইটেরিয়া হতে পারে, বা বনৌষধি ভাঙলে কি কি ক্রাইটেরিয়া হতে পারে। এরপর ঔষধি নিয়ে যে ঝামেলা, এই যে দেখো ঔষধ ঔষধি কোনটি কোথায় ব্যবহার করব, ফুল ডিটেইলস, এত ডিটেইলস বাংলাদেশের দ্বিতীয় আর একটা বইতেও তুমি দেখাতে পারবো না। ঠিক আছে, ওকে ফাইন। সো এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ফুল ডিটেইলস গেল। আচ্ছা এরপর আসো, এরপরে চলে যাই আমরা। আমি এখন যে জায়গায় যাবো বেসিক্যালি, সেটা হচ্ছে এই যে এইটা বিধান্বিত কিছু সন্ধি বিচ্ছেদ যেগুলো পরীক্ষা আসে কিন্তু পোলাপান ধরা খায়। এটা অলরেডি আমি পড়াই ফেলছি, কয়েকটা অলরেডি আমি পড়াই ফেলছি। এই যে দেখো স্বাধীন, বিধান্বিত কিছু সন্ধি বিচ্ছেদ যেটা পরীক্ষা আসে কিন্তু পোলাপান ধরা খায়। দেখো স্বাধীন, স্বল্প, স্বচ্ছ, স্বেচ্ছা। এই যে স্বাধীন এটা কিন্তু সযোগধীন হবে, সুযোগধীন না। স্বল্প কি হবে, সুযোগল্প, সযোগল্প না। আবার সযোগল্প হলে এটা হবে স্বল্প হয়ে যাবে, তো এটা হবে সুযোগল্প। স্বচ্ছ কি হবে, সু হবে, ঠিক আছে, সু হবে। তারপরে স্বেচ্ছা কি হবে, স্বেচ্ছা হচ্ছে সযোগ ইচ্ছা, কারণ একার আছে যেহেতু, সু মানে সযোগ ইচ্ছা, স্বেচ্ছা। তাহলে এটার বিশ্লেষণটা এখানে দেওয়া আছে। এরপর আসো শুদ্ধাশুদ্ধি, শুদ্ধাশুদ্ধ আর শুদ্ধ শুদ্ধি। অর্থাৎ একটা আকার, আরেকটা আকার আছে কিন্তু রস্বীকার নাই, আর আরেকটা জফল আছে কিন্তু মানে জফল আছে রস্বীকারও আছে। এখন এই তিনটা কোনটা কি হবে, এখন দেখো ব্যাপারটা ভালো করে খেয়াল করো, এই তিনটার ব্যাপারটা কি হবে। প্রথমেই ব্যাপারটা খেয়াল করি, দেখো প্রথমেই বলে নেই বাংলা একাডেমির, আচ্ছা প্রথমেই বলে নেই, খেয়াল করো, দেখো প্রথমেই বলে নেই বাংলা একাডেমির অভিধানে এই শব্দগুলোর ভুক্তি নেই, মানে এই তিনটা শব্দের একটাও নাই বাংলা একাডেমির অভিধানে, ব্যাপারটা খেয়াল করো। তবে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে শুদ্ধ বানান হিসেবে এই শব্দগুলো পরীক্ষা আসতে দেখা গিয়েছে। তাই প্রথমে এই তিনটি শব্দের সন্ধি বিচ্ছেদ করে নেওয়া যাক। আচ্ছা শুদ্ধাশুদ্ধি, আকার আছে, তাহলে আকারের জায়গাটা ভেঙে ফেললে কি হবে, শুদ্ধ যোগ অশুদ্ধি, মানে এই যে অ আর অ মিলে আকার হইছে, ঠিক আছে। আচ্ছা এখন শুদ্ধাশুদ্ধ, এটাকে ভাঙলে কি হবে, শুদ্ধ যোগ অশুদ্ধ, মানে যেহেতু এখানে রস্বীকারও নাই তাই এখানে রস্বীকারও হবে না, শুদ্ধ যোগ অশুদ্ধ, শুদ্ধাশুদ্ধ। আর যেহেতু এখানে জফলা আছে, জফলা দেখলে কি হবে, প্রথম শব্দের শেষে রস্বীকার দীর্ঘিকার, তার মানে এটা হবে শুদ্ধি। আর দ্বিতীয় শব্দের শুরুতে কি হবে, অ বসবে, কারণ অন্য কোনো স্বর বসবে, তার মানে মানে অশুদ্ধি, তার মানে শুদ্ধি যোগ অশুদ্ধি। এখন ক নং অপশন ছাড়া বাকি দুটি বানানোই অশুদ্ধ, মানে ক নং অপশন ছাড়া বাকি দুটি বানানোই অশুদ্ধ। কেন বাকি দুটি বানানো অশুদ্ধ, কারণ অপশন খ এর ক্ষেত্রে শুদ্ধাশুদ্ধ, এই যে এটা শুদ্ধাশুদ্ধ এর বিশ্লেষিত রূপ শুদ্ধ ও অশুদ্ধ দুটি বিশেষণ পদ। খেয়াল করো ব্যাপারটা, ক নং অপশন ছাড়া বাকি দুটি বানানোই শুদ্ধ, মানে আমরা বলতেছি এখানে যে এইটা ছাড়া, ক নং ছাড়া বাকি দুটা বানানোই শুদ্ধ, মানে ব্যাপারটা হলো কি, এই যে এটাও শুদ্ধ, তারপর হচ্ছে এটাও শুদ্ধ, আবার এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, ক নং এটা অশুদ্ধ। কেন বলতেছি, কারণ অপশন খ এর ক্ষেত্রে শুদ্ধাশুদ্ধ এর বিশ্লেষিত রূপ শুদ্ধ ও অশুদ্ধ দুটোই কি বিশেষণ পদ। আবার অপশন গ এর ক্ষেত্রে শুদ্ধ শুদ্ধির বিশ্লেষিত রূপ শুদ্ধি ও অশুদ্ধি, শুদ্ধি ও অশুদ্ধি, খেয়াল করো শুদ্ধি ও অশুদ্ধি দুটি বিশেষ্য পদ। বিশেষ্যের সাথে বিশেষণের বা বিশেষণের সাথে বিশেষ্যের সন্ধি করার কোনো নিয়ম নাই। অর্থাৎ তুমি আমার ব্যাপারটা বুঝো, রুলসটা হচ্ছে কি, রুলসটা হচ্ছে খেয়াল করো, এটা কিন্তু কঠিন রুলসটা হচ্ছে বিশেষ্যের সাথে বিশেষণের বা বিশেষণের সাথে বিশেষ্যের সন্ধি করার কোনো নিয়ম নেই। এটা ভুল যদি করে থাকি, তাহলে হবে কি, হবে হয় অ্যাডজেক্টিভ দুই জায়গায় অ্যাডজেক্টিভ, অথবা দুই জায়গায় নাউন, কিন্তু নাউন অ্যাডজেক্টিভ নাউন এটা হয় না। কনসেপ্টটা কি ক্লিয়ার এখন? এবং এইটা যে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ তোমরা ধরতে পারবে না আমি জানি, এই জন্য বাংলা একাডেমির অভিধানের ছবি সহ দিয়ে দিছি। দেখো বাংলা একাডেমির অভিধানের ছবি সহ পাশে দেওয়া আছে। শুদ্ধ শব্দটাকে ধরা হয়েছে অ্যাডজেক্টিভ, শুদ্ধ জিনিসটা কি কারেক্ট, সে অ্যাডজেক্টিভ, তাহলে দেখো নির্ভুল অ্যাডজেক্টিভ, শুদ্ধি এটা নাউন, শুদ্ধি হচ্ছে নাউন, ওকে। এরপর দেখো অশুদ্ধ এটাও অ্যাডজেক্টিভ, আবার অশুদ্ধি এটা হচ্ছে নাউন বিশেষ্য। তাই মানে ব্যাপারটা হচ্ছে এটা মানে শুদ্ধ হচ্ছে অ্যাডজেক্টিভ আর এই অশুদ্ধ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর শুদ্ধি আর অশুদ্ধি এদের হচ্ছে নাউন। এখন খেয়াল করে দেখো আমার এখানে শুদ্ধ হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এই শুদ্ধ অ্যাডজেক্টিভ, আবার এই যে শুদ্ধি এটা নাউন, আবার এই যে অশুদ্ধি এটাও নাউন, আবার অশুদ্ধ এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, আর অশুদ্ধি এটা হচ্ছে কি, অশুদ্ধি এটা হচ্ছে নাউন। এখন তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে বলছে কোন অপশন ছাড়া বাকি দুটি বানান শুদ্ধ। কেন? কারণ অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভের
মানে সন্ধি হয়, নাউনের সাথে নাউনের সন্ধি হয়, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে নাউনের সন্ধি হয় না। তার মানে এই বানানটা ভুল। কথা কি ক্লিয়ার? এইবার আসো, এরপরে কি বলছি, মনোযোগ দিয়ে শুনো। এরপরে কি বলছি? এরপরে বলছি হচ্ছে এই যে নিয়মটা ভুল, এই কারণে পরীক্ষার ক্ষেত্রে দেখতে হবে যে বানান কোনটা আসছে, এইটা আসছে না এইটা আসছে। এই বানানটা ভুল, এইটা আর এটা দুইটাই রাইট। এবং এই দুটার সন্ধি বিচ্ছেদ আসলে যদি এইটা আসে তাহলে শুদ্ধ যোগ অশুদ্ধ হবে, আর শুদ্ধ শুদ্ধি আসলে শুদ্ধি যোগ অশুদ্ধি হবে। আশা করি বুঝছো, বুঝছো জিনিসটা? এই যে এটাও না, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, আর এটাও নাউন, এটাও নাউন। আর এই ক্ষেত্রে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, সো নাউন অ্যাডজেক্টিভ হবে না। কথা কি ক্লিয়ার? এবার বলো, এটা কি ক্লিয়ার? এটা কি বুঝছো না বুঝো নাই? এটা একটু আমাকে বলো, এটা কি বুঝছো নাকি বুঝো নাই, একটু জানাও। পরবর্তী পয়েন্টে যে দেখো, এই যে নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এটা ব্যাপারটা ক্লিয়ার করো। আমি এখানে নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি 16টা পয়েন্ট দিছি, এই 16টার বাইরে কোনো নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি আসবে না পরীক্ষায়, সরি নিপাত নিষিদ্ধ স্বর সন্ধি আসবে না পরীক্ষায়। তো এই 16টা ভালো করে পড়ো, এবং কেন এটা নিপাত নিষিদ্ধ এটার ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিছি, ভালো করে খেয়াল করো। কেন এটা নিপাত নিষিদ্ধ ভালো করে বুঝো। দেখো, প্রথম শব্দটা হচ্ছে, একটা একটা করে বুঝাই দিচ্ছি। দেখো, প্রথম শব্দটা হচ্ছে অনন্য, ভালো করে খেয়াল করো, অনন্য। বাংলাদেশের ম্যাক্সিমাম রাইটারের বইতে নিপাত নিষিদ্ধ স্বরসন্ধির মধ্যে এই বানানটা লেখা আছে অন্যান্য। ভালো করে খেয়াল করো, আমার কথাটা শুনো মনোযোগ দিয়ে। বাংলাদেশের ম্যাক্সিমাম রাইটারের বইতে নিপাত নিষিদ্ধ স্বরসন্ধির মধ্যে এইটা লেখা আছে অন্যান্য। এটা কিন্তু অন্যান্য না, মনে রাখবা, এটা অনন্য। কেন অনন্য ব্যাখ্যা দিচ্ছি, ভালো করে বোঝো কেন অনন্য। খেয়াল করো, অন্য যোগ অন্য, এটার বিশ্লেষণ হচ্ছে অন্য যোগ অন্য। এখন ব্যাখ্যা, এখানে তো প্রথম শব্দের শেষে অ আছে, আবার দ্বিতীয় শব্দের শুরুতে অ আছে, তাহলে অ আর অমিলে আকার হয়। তাহলে এবার খেয়াল করো, অ আর অমিলে আকার হইলে অন্যান্য, এটা তো নিয়ম দিয়েই হইছে, মানে অন্যান্য এটা তো নিয়ম দিয়ে হইছে, এটা তো নিপাত নিষিদ্ধর কিছু নাই। কিন্তু খেয়াল করো, এখানে অ আর অমিলে হওয়ার কথা ছিল অন্যান্য, হওয়ার কথা ছিল অন্যান্য, কিন্তু হয়েছে কি, হয়েছে অ আর অমিলে ও, অর্থাৎ অনন্য হয়েছে। তার মানে নিয়ম মানে নাই, অর্থাৎ নিপাত নিষিদ্ধ। জিনিসটা কি বুঝছো না বুঝো নাই? জিনিসটা কি বুঝছো না বুঝো নাই? অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমার হওয়ার কথা ছিল আ, কিন্তু হয়েছে ও, তার মানে নিয়ম মানে নাই, এই জন্য নিপাত নিষিদ্ধ। কনসেপ্টটা কি ক্লিয়ার? এরপর আসো, এবং এখানে আমি বলেই দিছি, যে দেখো, ব্যাকরণের জন্য প্রসিদ্ধ মৌলিক বইগুলোতে অনন্য শব্দটিকে নিপাত নিষিদ্ধ স্বরসন্ধির মধ্যে দেখানো হলেও আধুনিক বাংলা অভিধানে অনন্য শব্দটির বিশ্লেষণ অন্য যোগ অন্য দেওয়া আছে, অর্থাৎ অন্য বিসর্গ দিয়ে অন্য দেওয়া আছে, অর্থাৎ বিসর্গ সন্ধি। তাই পরীক্ষায় আসলে অপশন বিবেচনা করে দাগাতে হবে। অর্থাৎ যদি বলে যে অন্যান্য শব্দটা কোন শব্দ, তাহলে বিসর্গ সন্ধি দাগানো উত্তম। বিসর্গ না থাকলে নিপাত নিষিদ্ধ মানে স্বরসন্ধি দাগাতে পারো, বিসর্গ না থাকলে নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি দাগাতে পারো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আজিজ বল। হ্যাঁ আমি ক্লাস শেষে বেরোবো। হ্যাঁ বলছে আমার, কিন্তু ওরা ফোন দিছিল, আমি ইনশাল্লাহ ওখানে যাবো মাস্ট। ওকে ওকে, আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা দেখো, তাহলে এরপরে কি আছে দেখো, তাহলে ব্যাপারটা হচ্ছে পরোক্ষ। দেখো, পরোক্ষ সন্ধি বিচ্ছেদ করলে কি হয়, পরযোগ অক্ষ। তাহলে অ আর অমিলে হওয়ার কথা ছিল কি আকার। ব্যাপারটা দেখো কেন নিপাত নিষিদ্ধ, এটা খেয়াল করো, এটা কেন নিপাত নিষিদ্ধ। দেখো, পর, এটা লাস্টে কি আছে, অ আছে, ঠিক আছে, অক্ষরের ফার্স্টে কি আছে, একটা অ আছে। তাহলে অ আর অ মিলে হওয়ার কথা ছিল কি আ, তার মানে ওয়ার্ডটা হওয়ার কথা ছিল পরাক্ষ, কিন্তু পরাক্ষ না হয়েছে পরোক্ষ, তার মানে নিয়ম মানে নাই, এই কারণে নিপাত নিষিদ্ধ। কথা কি ক্লিয়ার? এরপর দেখো কুলটা, দেখো কুল লাস্টে কি আছে, একটা অ, আবার অটা এটার ফার্স্টে কি আছে, একটা অ। তাহলে অ আর অ মিলে, এই ব্যাখ্যাটা আমি তোমাকে যেটা বলতেছি এটা পাশে লেখা আছে, কিন্তু স্ক্রিন বড় দেখে এখানে আমি দেখাতে পাচ্ছি না, ছোট করলে আবার তোমরা দেখবা না, এই জন্য বড় করে রাখতেছি। তাহলে অ আর অ মিলে হচ্ছে হওয়ার কথা ছিল আকার, অর্থাৎ এটা হওয়ার কথা ছিল কুল্লাটা, কিন্তু কুল্লাটা না হয়েছে কুল্লটা, তার মানে নিয়ম মানে নাই, এই কারণে এটা নিপাত নিষিদ্ধ। বলো বুঝছো না বুঝো নাই? জিনিসটা কি বুঝছো? নিপাত নিষিদ্ধ গুলা কেন নিপাত নিষিদ্ধ, এটা কি বুঝছো? আমাকে একটু জানাও। এগুলা কেন নিপাত নিষিদ্ধ বুঝছো? তোমাদের অনেক জায়গায় আছে, ম্যাক্সিমাম টিচাররা কি করে জানো, নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি গুলা ঠাডা মুখস্থ করায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা, আরে ভাই নিপাত নিষিদ্ধ মানে কি, নি মানে নাই, পাতন মানে নিয়ম,
সিদ্ধ মানে সাধিত, মানে যেটার নিয়ম নাই এমন ভাবে সাধিত। তাহলে যেটার নিয়ম নাই এমন ভাবে সাধিত, তাহলে নিয়মটা তো বুঝতে হবে, তাই না? বুঝার বিষয়, ঠাড়া মুখস্থ করার বিষয় না তো। ওকে ফাইন, এবার দেখো সমর্থ। দেখো সম, এটা লাস্টে আছে অ, আবার অর্থ ফার্স্টে আছে অ। তাহলে অ আর অমিলে হওয়ার কথা ছিল কি বলো? অ আর অমিলে হওয়ার কথা ছিল হচ্ছে আ। ঠিক আছে, সমযোগ অর্থ, অ আর অমিলে হওয়ার কথা ছিল আ, কিন্তু হয়েছে কি সমর্থ। মানে অ আর অমিলে অ মানে আ হওয়ার কথা, অর্থাৎ এটা হওয়ার কথা ছিল সমার্থ, কিন্তু সমার্থ না হয়েছে সমর্থ। তার মানে নিয়ম মানে নাই, এই কারণে নিপাত নিষিদ্ধ। এরকম সারঙ্গ, সার যোগ অঙ্গ, তার মানে অ আর অমিলে হওয়ার কথা ছিল আকার, তার মানে হওয়ার কথা ছিল সারাঙ্গ, কিন্তু সারাঙ্গ নয় হয়েছে সারঙ্গ, তার মানে নিয়ম মানে নাই। মার্তণ্ড, মার্ত যোগ অন্ড, খেয়াল করে যে মার্তণ্ড নিপাত নিষিদ্ধ কেন? মার্ত লাস্টে কি আছে অ, অন্ডর ফার্স্টে কি আছে অ, তাহলে অ আর অমিলে হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল আকার, তার মানে এই ওয়ার্ডটা হওয়ার কথা ছিল মার্তাণ্ড, কিন্তু মার্তাণ্ড না হয়েছে মার্তণ্ড, মানে নিয়ম মানে নাই, এই কারণে নিপাত নিষিদ্ধ। এরপর আসো, এরপর হচ্ছে দেখো সীমন্ত। দেখো সীমন যোগ অন্ত, তাহলে সীমন এটা লাস্টে একটা অ আছে, অন্তর ফার্স্টে অ আছে, তার মানে মানে হওয়ার কথা ছিল কিন্তু মানে সীমান্ত, কিন্তু সীমান্ত না হয়েছে কি সীমন্ত, তার মানে নিয়ম মানে নাই। এরপর দেখো স্বৈর, স যোগ ইরো, আমরা কি পড়ছিলাম মনে আছে? এই যে স্বরসন্ধির রুলসে স্বরয় বা স্বরের পর হ্রস্ব দীর্ঘ থাকে, দুইটা মিলে কি হয়? দুইটা মিলে হয় একার, মনে আছে? ওই যে শুভযোগ ইচ্ছা, শুভেচ্ছা। তাহলে এবার খেয়াল করো, সযোগ ইরো, তাহলে অ আর ই দুইটা মিলে হওয়ার কথা ছিল একার, তার মানে এই ওয়ার্ডটা হওয়া উচিত ছিল, সরি এই ওয়ার্ডটা হওয়া উচিত ছিল সেরো। ওয়ার্ডটা কি হওয়া উচিত ছিল? ওয়ার্ডটা হওয়া উচিত ছিল হচ্ছে সেরো। ওয়ার্ডটা হওয়া উচিত ছিল হচ্ছে সেরো, ওয়ার্ডটা হওয়া উচিত ছিল সেরো, কিন্তু সেরো নয় হয়েছে কি সৈর, তার মানে নিয়ম মানে নাই, এই কারণে নিপাত নিষিদ্ধ। বলো বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? এরকম দেখো প্রৌঢ়, প্রযোগ উড়ো, সরাবর সরাবর হ্রস্ব দীর্ঘ থাকে, দুইটা মিলে হওয়ার কথা কি? দুইটা মিলে হওয়ার কথা ছিল ঔকার, তার মানে এটা হওয়ার কথা ছিল হচ্ছে সরি হ্রস্ব দীর্ঘ থাকে, দুইটা মিলে হওয়ার কথা ছিল ওকার, ওকার না, দুইটা মিলে হওয়ার কথা ছিল ওকার। যেমন কি, যেমন ওই যে সূর্য যোগ উদয়, সূর্যোদয়, মনে আছে? সূর্য যোগ উদয়, সূর্যোদয়। তাহলে এবার খেয়াল করো, স্বরের স্বরের পরে ও বা ও আছে, দুইটা মিলে হওয়ার কথা ছিল মানে হ্রস্ব দীর্ঘ আছে, দুইটা মিলে, আরে বারবার খেলে ও লিখা বলি, হ্যাঁ দুইটা মিলে হওয়ার কথা ছিল কি? দুইটা মিলে হওয়ার কথা ছিল ওকার, কিন্তু ওকার নয় হয়েছে ঔকার, তার মানে নিয়ম মানে নাই। আবার দেখো অক্ষযোগ পুহিনী, এই স্বরে বা স্বরের পরে হ্রস্ব দীর্ঘ আছে, দুইটা মিলে হওয়ার কথা ছিল ওকার, কিন্তু হয়েছে ঔকার, মানে নিয়ম মানে নাই। অর্থাৎ এই প্রত্যেকটা শব্দ কি নিয়ম মানে নাই। বুঝছো না বুঝো নাই? সেগুলা তোমরা লিস্ট অনুযায়ী এখান থেকে পড়বা। শুদ্ধোদন, রক্তস্থ, বিম্বস্থ, প্রেষণ, গবাক্ষ। এই যে গবাক্ষ শব্দটা কেন নিপাত নিষিদ্ধ খেয়াল করো, গবাক্ষকে ভাঙলে পাই হচ্ছে গো যোগ অক্ষ। এখন দেখো, দেখো গব, গব, অব আছে, তাহলে অব থাকলে কি হয়? মানে আমরা লাস্টের নিয়মটা পড়ছি, অব থাকলে কি হয়? অয় আয় অব আপ, অব থাকলে কি হয়? ও হয়, মানে ওকার হয়। তাহলে অব থাকলে হবে ওকার, ওকার আছে, অবটা আছে কার সাথে? মানে গয়ের সাথে, তাহলে ওকার ওকার সাথে গয়ের সাথে মিলছে, কিন্তু এখানে আছে আক্ষ, এখানে হয়েছে অক্ষ, তাহলে হবে? যেহেতু গোযোগ অক্ষ হয়েছে, তাহলে তো এটা হওয়ার কথা ছিল গবক্ষ, কিন্তু গবক্ষ না হয়েছে গবাক্ষ, মানে নিয়ম মানে নাই, সেই কারণে নিপাত নিষিদ্ধ। এরকম ঠিক গবেন্দ্র, গোযোগ ইন্দ্র, দেখো ইন্দ্র যেহেতু হয়েছে, তাহলে গো, দেখো গব, গব, তাহলে এখানে যেহেতু রস্যই আছে, এটা হওয়ার কথা ছিল গোবিন্দ্র, কিন্তু গোবিন্দ্র নয় হয়েছে কি গবেন্দ্র, এই কারণে নিয়ম মানে নাই, সেই কারণে এটা কি হয়েছে? এটা নিপাত নিষিদ্ধ। বুঝছো না বুঝো নাই? এখন এই যে এতগুলো নিপাত নিষিদ্ধ দেখলাম, এই নিপাত নিষিদ্ধ গুলোর, এই নিপাত নিষিদ্ধ গুলো তুমি চাইলে গল্পে গল্পে মনে রাখতে পারো। গল্পে গল্পে কিভাবে মনে রাখবা? এই যে দেখো, কুলোটা, গবাক্ষ, মার্তণ্ড সহ শৈর সীমন্ত দলের অন্যান্যরাও গবেন্দ্র সারঙ্গের কথায় প্রৌঢ় বয়সে এসে শুদ্ধোদন হয়ে অক্ষহিনীকে পরোক্ষভাবে প্রেষণের দ্বারা রক্তস্থ বিম্বস্থ করতে সমর্থ হলো। এখানে যেগুলো আছে সেগুলো তাইলে তুমি বারবার পড়ে আত্মস্থ করতে পারো, তবে অ্যাকচুয়ালি বেসিক নিয়ম ক্লিয়ার থাকলে তোমার কোনো জায়গায় আটকাইতে হবে না, ঠিক আছে? আর এখানে হচ্ছে ওই সীমন্ত নিয়ে একটা ঝামেলা দেওয়া আছে, সতর্কতা দেওয়া আছে, কারণ সীমন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ এক একজনের লেখকের বইতে এক একটা পাওয়া যায়। দেখো সীমাযোগ অন্ত, সীমন্ত, এটা পাওয়া যায় ডক্টর এনামুল হক স্যারের বইতে এবং ডক্টর মাহবুবুল আলম স্যারের বইতে। সীমন যোগ অন্ত, এটা পাওয়া যায় জগদীশ চন্দ্র ঘোষ স্যারের বইতে। সীম যোগ অন্ত, সীমন্ত, এটা পাওয়া যায় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বইতে। তোমার কি মনে হয় শাওন স্যার একদিন একদিন হইছে? কত লেখকের বই যে পড়ছে বা কত লেখকের বই যে পড়তে হইছে, এটা আল্লাহ মাহবুব স্যার আর কেউ জানে না। কথা বুঝতে পারছো? শাওন স্যার একদিনে হয় নাই, এত জানে শাওন স্যার একদিনে না।
অনেক সাধনা করতে হয়েছে, অনেক সাধনার পরে। ঠিক আছে, তো তোমাদের যাতে কষ্ট কম হয় সেই জন্য আমার যত জ্ঞান আছে সবকিছু আমি একত্র করে এক জায়গায় তোমাদের দিয়ে দিয়েছি বইয়ের মধ্যে। সো এই যে দেখো, এবার এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে অপশনে সাধারণত যেটা থাকবে তারপরে বিচ্ছেদ করে সন্ধি বিচ্ছেদ দেখাতে হবে। অন্যান্য এবং অন্যান্য, সীমান্ত এবং সীমান্ত, বিম্বষ্ঠ এবং বিম্বষ্ঠ, এর মধ্যে সন্ধি বিচ্ছেদ কিন্তু একই, কিন্তু শব্দের গঠন ও বানানে পার্থক্য আছে। অন্যান্য, সীমান্ত, বিম্বষ্ঠ নিয়ম অনুসারে হয়েছে, আর অন্যান্য, সীমান্ত এবং বিম্বষ্ঠ নিপদ নিষিদ্ধ। তাই উত্তর করার সময় সতর্ক থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? এগুলা খুব ডিটেইলস আলোচনা করে দিছি, এত ডিটেইলস তুমি কোথাও পাবা না। বুঝতে পারছো? আই বুঝছো নাকি বুঝো নাই বলো? গবেশ্বর, এটা কি ভাই মানে নিপদ নিষিদ্ধ? গবেশ্বর, গো যোগ ঈশ্বর, গবেশ্বর, গো যোগ ঈশ্বর, হ্যাঁ এটাও নিপদ নিষিদ্ধ বলা যাবে, এটাও নিপদ নিষিদ্ধ বলা যাবে গবেশ্বর। কিন্তু পরীক্ষায় খুব একটা আসতে দেখা যায়, পরীক্ষায় আমি যেগুলো দিছি এগুলাই। তবে তোমারটা যেটা বলছো এটাও নিপদ নিষিদ্ধ। শৈরিনটা তো বললাম, আমার এখানে তো আছে শৈর শব্দটা আছে না, ওই শৈর আর শৈরিনী একই কথা। জি ভাই, বুঝছি বুঝছি বুঝছি। সো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই, লিভ।